হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এক নতুন সাবজেক্ট আলোচনা করব তোমাদের। আশা করছি সবাই খুব ভালো আছো, ভালো করে WbPSC জেই সিভিলের প্রিপারেশান নিচ্ছ। তো আজকে এক নতুন সাবজেক্ট আলোচনা করব। সাবজেক্ট হলো ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার। তো অ্যাজ পার ইয়োর সিলেবাস WbPSC জেই অ্যাডভার্টিস নম্বর 9/2022 সিলেবাসটা একটু চলো অ্যানালাইসিস করা যাক। তো সিলেবাস অ্যানালাইসিস করার প্রথমে কিছু বেসিক টার্ম আমি তোমাদের বলে দিই শুরু থেকে, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। প্রথমে হচ্ছে পিসিসি। পিসিসি মানে হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট। পিসিসি ইজ অ্যান প্লেন সিমেন্ট কংক্রিট মিক্সচার অফ ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট বন্ডেড উইথ সিমেন্ট পেস্ট ইন ডিফিনাইট প্রপোর্শন উইদাউট রিনফোর্সমেন্ট। এবার আমরা ফাইন এগ্রিগেট মানে জানি স্যান্ড, কোর্স এগ্রিগেট মানে জানি স্টোন চিপস, আর রিনফোর্সমেন্ট মানে আমরা জানি স্টিল। তাহলে সিমেন্ট কংক্রিট হচ্ছে মিক্সচার অফ ফাইন এগ্রিগেট অ্যান্ড কোর্স এগ্রিগেট বন্ডেড উইথ সিমেন্ট পেস্ট, মানে সিমেন্ট পেস্টের সঙ্গে ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেটের একটা মিশ্রণ, একটা ডিফারেন্ট প্রপোর্শনে, মানে প্রপোর্শন যেমন থাকতে পারে 1-1.5-3, 1-2-3, 1-2-4, 1-3-6, ঠিক আছে, মানে রিনফোর্সমেন্ট ছাড়া। পিসিসি হচ্ছে রিনফোর্সমেন্ট ছাড়া। নেক্সট হচ্ছে আরসিসি, রিনফোর্সড সিমেন্ট কংক্রিট। Reinforced cement concrete. It is composite material where ordinary concrete is bonded with reinforced material steel to increase its low tensile strength. এটা হচ্ছে একটা অর্ডিনারি সিমেন্ট কংক্রিট, মানে প্লেন সিমেন্ট কংক্রিটই, কিন্তু এখানে রিনফোর্সমেন্ট আমরা অ্যালাউ করি টু ইনক্রিজ দিস টেনসাইল স্ট্রেংথ অফ দি কংক্রিট। কেননা আমরা জানি কংক্রিট উইক ইন টেনশন আর স্ট্রং ইন কম্প্রেশন, তাই আমরা টেনসাইল স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা স্টিল ব্যবহার করি রিনফোর্স সিমেন্ট কংক্রিটে। হয়ে গেল। নেক্সট হচ্ছে অ্যাজ পার IS 456/2000 কংক্রিট ইজ, মানে এইভাবে গ্রেড করা আছে, কংক্রিট এইভাবে গ্রেড করা আছে M5 থেকে M80। 1 নম্বর অর্ডিনারি কংক্রিট M5 to M20, স্ট্যান্ডার্ড কংক্রিট M25 to M55, অ্যান্ড হাই স্ট্রেংথ কংক্রিট M60 to M80। প্রথমে বলি এমটা হচ্ছে মিক্স অফ দ্য কংক্রিট, অ্যান্ড 5, 20, 10, 25, 80 এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট। ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট বিলো হুইচ নট মোর দ্যান 5% অফ দি টেস্ট রেজাল্টস আর এক্সপেক্টেড টু ফল। মানে কংক্রিট যখন টেস্ট করা হয় ল্যাবরেটরিতে, মানে টার্গেট যেটা আমাদের ডিজাইন স্ট্রেংথ, তার 5%-এর বেশি ফেলিওর করবে না, তার 5%-এর বেশি রেজাল্টটা ফেল করবে না, সেইটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ। মানে এই দেখো কার্ভটা যদি আমরা দেখি, ফ্রিকোয়েন্সি বা স্ট্রেংথের কার্ভটা, তো এটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথ, আর এটা হচ্ছে FCK, মানে যে 5%-এর পর 5% ফেল করার পর আমরা যে স্ট্রেংথটা পাবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ, মানে 5%-এর বেশি ফেল করবে না। ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হচ্ছে এইটা। কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট টেস্ট করা একটা 150 mm ইন্টু 150 mm ইন্টু 150 mm একটা কিউব সাইজে কংক্রিট তৈরি করে 28 দিন ওটাকে কিউরিং করার পর ল্যাবরেটরিতে একটা ইউনিভার্সাল টেস্টিং মেশিন আছে, ওখানে মানে কম্প্রেসিভ স্ট্রেংথ দেওয়া হয়। তারপরে যে স্ট্রেসে, মানে আমরা যে স্ট্রেসে ওটাকে ফেল করাতে পারি, সেই স্ট্রেসটা হয় ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ। নেক্সট হচ্ছে জানতে হবে হোয়াই উই ডিজাইন কংক্রিট স্ট্রাকচার। তো কংক্রিট স্ট্রাকচার আমরা কেন ডিজাইন করি? প্রথমে হচ্ছে টু ডিটারমিন দ্য ডাইমেনশন অফ দ্য স্ট্রাকচার, মানে স্ট্রাকচার যেটা আমরা করছি, বিম হোক, কলম হোক বা স্ল্যাব হোক, সেটার ডাইমেনশন আমরা ঠিক করার জন্য বা ডিটারমিন করার জন্য আমরা ডিজাইন করি। আর একটা কারণ হচ্ছে টু চেক হোয়েদার দ্য ক্যালকুলেটেড সেকশন উইল পারফর্ম সেফলি অর নট, মানে আমরা যে সেকশনটা বার করলাম বা আমরা যে সেকশনটা চুজ করলাম সেটা ঠিকঠাক পারফর্ম করবে কি না ফ্রম দি সার্ভিসিবিলিটি পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। নেক্সট হচ্ছে টু সেফগার্ড এগেনস্ট ডিফ্লেকশন অ্যান্ড ক্র্যাকিং অফ দ্য স্ট্রাকচার, মানে ডিফ্লেকশন, ক্র্যাকিং এইসব যাতে না হয় সেই সমস্ত কারণেও আমরা করে থাকি স্ট্রাকচারটা। নেক্সট চলে যাচ্ছি মেথড অফ ডিজাইন। প্রথম মেথড হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড, দ্বিতীয় হচ্ছে লোড ফ্যাক্টর মেথড, আর তৃতীয় হচ্ছে লিমিট স্টেট মেথড।
তো প্রথম লোড ফ্যাক্টর মেথড সম্বন্ধে একটু আলোচনা করা যাক। Here the ultimate load is the design load and it is obtained by multiplying the working load with the load factor. The load factor gives the exact margin of safety in terms of load. This method takes the actual stress and strain curve into consideration. This method gives very thin section which results in excessive deformation and cracking and thus making the structure almost unserviceable. মানে কি বলেছে যে এই মেথডে আমরা আলটিমেট লোড পাই, সেই আলটিমেট লোডটা আমরা ডিজাইন লোড ধরি, কিন্তু সেই ডিজাইন লোডটা আমরা পাই ওয়ার্কিং যে লোডটা আছে সেটাকে একটা লোড ফ্যাক্টর দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা লোড ফ্যাক্টর মেথডে ডিজাইন লোডটা পেয়ে যাই। কিন্তু এই মেথডটা একটা সেফটি দেয়, একটা এক্স্যাক্ট মার্জিন অফ সেফটি, মানে একটা সেফটি পাওয়া যায় লোডের ক্ষেত্রে। কিন্তু এই মেথডে যে সেকশন আমরা পাই সেই সেকশন হচ্ছে ভ্যারি থিন সেকশন, মানে থিন সেকশন হলে কী হবে, এক্সেসিভ ডিফরমেশন, ক্র্যাকিং, ডিফ্লেকশন হবে আর স্ট্রাকচারটা মোটামুটি আনসার্ভিসিয়েবল হবে। আবার আরেকটা পয়েন্ট আছে, এই মেথডে স্ট্রেস স্ট্রেন কার্ভের যে অ্যাকচুয়াল কার্ভ, স্ট্রেস স্ট্রেন মেটেরিয়ালের যে স্ট্রেস স্ট্রেনের অ্যাকচুয়াল কার্ভ সেটাই কনসিডার করা হয় ফর লোড ফ্যাক্টর মেথড। নেক্সট হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড। ওয়ার্কিং স্ট্রেস মেথড হচ্ছে সবথেকে পুরনো মেথড। ইট ইজ দ্য ওল্ডেস্ট মেথড based on the elastic theory and assumes that both steel and concrete are elastic and obeys Hooke's law. It means the stress is directly proportional to the strain up to the point of collapse on or failure. The basis of this method is that the permissible stresses of the material are not exceeded anywhere in the structure when subjected to roast combination of the working loads. মানে হচ্ছে বলেছে এটা সবথেকে পুরনো মেথড। তো কনসেপ্ট ক্লিয়ারের জন্য ওয়ার্কিং স্ট্রেস মেথড হচ্ছে একদম বেস্ট মেথড, এটা থেকে কনসেপ্টটা ক্লিয়ার হয়। এটা ইলাস্টিক থিওরির ওপর নির্ভর করছে, মানে আমরা জানি তো কংক্রিট কনস্ট্রাকশনের, আরসিসি কনস্ট্রাকশনের মেন দুটো যেটা মেটেরিয়াল সেটা হচ্ছে স্টিল এবং কংক্রিট। তো স্টিল কংক্রিটের যে স্ট্রেস স্ট্রেন কার্ভ, সেই কার্ভটা এখানে বলা হয় যে মানে একদম লিনিয়ার, মানে একদম পুরো ইলাস্টিক ধরা হয়, মানে কার্ভটা পুরো ইলাস্টিক ধরা হয় এবং সেটা ধরা হয় যে হুকস ল ফলো করে, মানে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, হুকস ল ফলো করে, মানে ঠিক আছে, আপ টু দ্য পয়েন্ট অফ কোলাপস, মানে একদম ফেলিওর পর্যন্ত পুরো এই কার্ভ দুটোকে, এই মেটেরিয়ালের কার্ভ দুটোকে পুরো ইলাস্টিক ধরা হয়। কিন্তু সেটা ঠিক নয়, যদিও কেননা আমরা জানি কংক্রিট পুরোপুরি ইলাস্টিক নয়। মেথডে সবসময় আমরা পারমিসিবল স্ট্রেস অফ দ্য মেটেরিয়াল অ্যালাউ করি, ঠিক আছে। আর পারমিসিবল স্ট্রেস দিয়ে আমরা এই মেথডে পারমিসিবল স্ট্রেস অফ দ্য মেটেরিয়াল আর নট এক্সিডেড, মানে পারমিসিবল স্ট্রেসেস কখনোই এক্সিড হয় না কোনো মেম্বারের ক্ষেত্রে যখন আমরা ওয়ার্কিং স্ট্রেস দিয়ে ডিজাইন করি, মানে যে লোড দিয়ে আমরা ডিজাইন করি কখনোই সেটা পারমিসিবল স্ট্রেসের বেশি হবে না। নেক্সট হচ্ছে লিমিট স্টেট মেথড। দিস ইজ দ্য মোস্ট রেশনাল মেথড, মানে এটা হচ্ছে সবথেকে লজিক্যাল মেথড। এখানে স্ট্রাকচারের আলটিমেট স্ট্রেংথ আমরা ডিটারমাইন করতে পারি, আর আমরা সার্ভিসেবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে এই মেথডটা সবথেকে বেস্ট। It is the most rational method and takes into account the ultimate strength of the structure, also the serviceability requirements. It is a judicious combination of working stress and ultimate load method. মানে এটা কি আলটিমেট লোড মেথড এবং ওয়ার্কিং স্ট্রেস মেথডের হচ্ছে কম্বিনেশন। দিস মেথড ইজ বেসড অন দ্য কনসেপ্ট অফ সেফটি অ্যান্ড আলটিমেট লোডস অ্যান্ড সার্ভিসেবিলিটি অ্যান্ড ওয়ার্কিং লোডস। টু ইম্পর্টেন্ট লিমিট স্টেটস টু বি কনসিডার্ড ইন ডিজাইন, মানে হচ্ছে লিমিট স্টেট অফ কোলাপস আর লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি। আমরা তো অ্যাজ পার ইউর সিলেবাস WbPsc JEE 9/2022 তোমাদের ওয়ার্কিং স্ট্রেস মেথডে সব স্ট্রাকচারে ডিজাইন করতে বলা হয়েছে। তো ওয়ার্কিং স্ট্রেস মেথডে কিছু অ্যাজাম্পশন আছে, সেইগুলো প্রথমে তোমাদের বলে দিই। অ্যাজাম্পশন ইন দ্য থিওরি অফ সিম্পল বেন্ডিং অফ আরসিসি বিমস। নাম্বার 1, এ সেকশন প্লেন বিফোর বেন্ডিং রিমেন্স প্লেন আফটার বেন্ডিং। এটা মানে কি, মানে কোনো ধরো স্ট্রাকচার, মানে বিম ধরলাম, তো এটা নিউট্রাল অ্যাক্সিস তো জানি আমরা সিজি বরাবর যাবে। তো এই প্লেন সেকশন মানে কি, রিমেন প্লেন বিফোর অ্যান্ড আফটার বেন্ডিং, মানে কি, মানে এই যে এই সেকশনের যদি আমরা একটা এখানে অ্যাঙ্গেল নিই, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তো বেন্ডিং হওয়ার পরেও, মানে বিফোর বেন্ডিং যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, বেন্ডিং হওয়ার পরেও এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তো সেইটাই হচ্ছে বলেছে
মানে অ্যাজাম্পশনে বলেছে যে এ সেকশন প্লেন বিফোর বেন্ডিং রিমেন্স প্লেন আফটার বেন্ডিং। নেক্সট বলেছে 2, দ্য কংক্রিট অ্যান্ড স্টিল আর পারফেক্টলি বন্ডেড টুগেদার, মানে দ্য বন্ডিং বিটুইন কংক্রিট অ্যান্ড স্টিল উইল বি সেফ অ্যান্ড পারফেক্ট, মানে কংক্রিট আর স্টিলের মধ্যে বন্ডিংটা খুব ভালো হবে। নেক্সট হচ্ছে 3, অল টেনসাইল ইন দি টেনসাইল জোন, মানে বলছে সব টেনসাইল স্ট্রেস স্টিলই নেবে টেনসাইল জোনে। নেক্সট 4, দ্য স্ট্রেস টেন রিলেশনশিপ অফ স্টিল অ্যান্ড কংক্রিট আন্ডার ওয়ার্কিং লোডস ইজ এ স্ট্রেট লাইন। আগেই বলেছিলাম দ্যাস ওয়ার্কিং স্ট্রেস মেথডে স্ট্রেস টেন রিলেশনশিপ মানে স্ট্রেস টেন যে কার্ভ স্টিল অ্যান্ড কংক্রিটের জন্য দুটোই হবে ইলাস্টিক, মানে হচ্ছে আপ টু দ্য পয়েন্ট অফ কোলাপস, মানে স্ট্রেট লাইন হবে অ্যাজ পার অ্যাজাম্পশন। নেক্সট 5, দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অফ বোথ স্টিল অ্যান্ড কংক্রিট আর কনস্ট্যান্ট। নেক্সট 6, দ্য মডুলার এসি এম উইল বি ইকুয়াল টু 280/3 sigma CBC. Sigma CBC is the permissible compressive stress of the concrete in bending. The working stress method is based on the concept of permissible stresses, and these stresses are obtained by dividing the ultimate strength of the concrete or yield strength, steel's yield strength 0.2% proof stress by appropriate factor of safety, মানে কংক্রিটের আমরা আলটিমেট স্ট্রেংথকে যদি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করি তাহলে আমরা পারমিসিবল স্ট্রেস অফ কংক্রিট পাবো, এবং স্টিলের ইল্ড স্ট্রেংথকে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করি তাহলে আমরা পারমিসিবল স্ট্রেস অফ স্টিল পাবো। ফ্যাক্টর অফ সেফটি ইন কংক্রিট, ইন বেন্ডিং কম্প্রেশন হচ্ছে 3, ইন ডিরেক্ট কম্প্রেশন হচ্ছে 4। নেক্সট হচ্ছে ফর স্টিল ইট উইল বি 1.78, ফ্যাক্টর অফ সেফটি ফর স্টিল উইল বি 1.78। নেক্সট হচ্ছে মডুলার রেশিও। মডুলার রেশিও ইজ আমরা জানি মডুলার রেশিও মানে যে ইলাস্টিসিটি অফ টু মেটেরিয়ালস, তো ইএস বাই ইসি, ইএস হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল আর ইসি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। কংক্রিটের ক্ষেত্রে এই দুটো মেটেরিয়াল ইলাস্টিসিটির অনুপাত হচ্ছে মডুলার রেশিও, বা আমরা এটাও লিখতে পারি সিগমা এস বাই সিগমা সি, মানে স্ট্রেস ইন স্টিল বাই স্ট্রেস ইন কংক্রিট। অ্যাজ উই নো মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি স্ট্রেস অফ দি মেটেরিয়াল। নেক্সট আমরা এবার সিঙ্গেল রিইনফোর্সড বিমের ডিজাইনের বেসিক কিছু দেখে নেব। তো এটা হচ্ছে সিঙ্গেল রিইনফোর্সড বিম সেকশন। এই সিঙ্গেল রিইনফোর্সড বিম সেকশন মানে শুধুমাত্র টেনসাইল জোনে স্টিল থাকবে, এএসটি এরিয়া অফ স্টিল, উইথ অফ দ্য বিম ইজ বি, ডেপথ অফ এফেক্টিভ ডেপথ অফ দ্য বিম হচ্ছে স্মল ডি, এফেক্টিভ ডেপথ মানে টপ থেকে একদম স্টিলের সেন্টার ডিস্টেন্স হচ্ছে ডি স্মল ডি, আর সেই সেন্টার থেকে একদম বটম পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা বলবো এফেক্টিভ কভার ই। তো আমরা জানি নিউট্রাল অ্যাক্সিস সবসময় সিজি দিয়ে পাস করে বিমের, তো সিজি দিয়ে আমরা নিউট্রাল অ্যাক্সিসটা আঁকলাম। তো ওপর থেকে নিচে পর্যন্ত নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এনসি, মানে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস এইটা। তাহলে এই নিউট্রাল অ্যাক্সিসের থেকে এই সেন্টার সিজি পর্যন্ত স্টিলের সিজি পর্যন্ত ডিস্টেন্স হবে ডি মাইনাস এনসি। এবার আমরা যদি বেন্ডিং স্ট্রেসের যদি আমরা ইয়েটা এঁকে নিই, বেন্ডিং স্ট্রেসের যদি আমরা ডায়াগ্রামটা এঁকে নিই তাহলে দেখতে পাবো, তাহলে ওপর হবে সিগমা সিবিসি পুরো কম্প্রেসিভ স্ট্রেস, আর নিচে এই স্টিলের সিজিতে হবে সিগমা এসটি মানে টেনসাইল স্ট্রেস অফ স্টিল। তো এখান থেকে আমরা দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের থেকে একটা রিলেশন লিখতেই পারি আমরা, সিগমা সিবিসি ডিভাইডেড বাই সিগমা এসটি বাই এম হুইচ ইজ ইকুয়াল টু এনসি বাই ডি মাইনাস এনসি বাই সিমিলার ট্রায়াঙ্গেল। সিগমা এসটি বাই এম কেন হলো, কেননা মানে এই টেনসাইল স্টিলটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া বার করি সেখানকার স্ট্রেস হবে সিগমা এসটি বাই এম, তাহলে এই সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা লিখতে পারি সিগমা সিবিসি ডিভাইডেড বাই সিগমা এসটি বাই এম ইকুয়াল টু এনসি বাই ডি মাইনাস এনসি। সেটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা লিখতে পারি এম সিগমা সিবিসি ডিভাইডেড বাই সিগমা এসটি ইকুয়াল টু এনসি বাই ডি মাইনাস এনসি। এবার এনসি সমান আমরা কেডি ধরলাম, কেডি যদি ধরি তাহলে কে হবে এম সিগমা সিবিসি ডিভাইডেড বাই এম সিগমা সিবিসি প্লাস সিগমা এসটি। নেক্সট হচ্ছে মোমেন্ট অফ কম্প্রেশন এরিয়া, মানে এই যে কম্প্রেশন এরিয়াটা উপরে আছে নিউট্রাল অ্যাক্সিসের উপরে, তার যদি মুভমেন্ট নিই তাহলে কত হবে, প্রথমে হচ্ছে এরিয়া ইন্টু ডিস্টেন্স ফ্রম দি সিজি অফ দি কম্প্রেশন এরিয়া আর দি নিউট্রাল অ্যাক্সিস, তাহলে হচ্ছে প্রথমে এরিয়া হচ্ছে বি ইন্টু এন, মানে কম্প্রেশন হচ্ছে এইটুকু জায়গা হচ্ছে বি ইন্টু এন, তাহলে বি ইন্টু এন, আর এই সিজি হচ্ছে রেক্টাঙ্গুলার শেপ, এর সিজি হচ্ছে মাঝে, তাহলে এন বাই টু, তাহলে এন বাই টু বি এন স্কোয়ার বাই টু সেটা লিখেছি। এবার মোমেন্ট অফ টেনসাইল এরিয়া হচ্ছে মানে এই নিউট্রাল অ্যাক্সিসের নিচে, সে শুধুমাত্র স্টিল পার্টটা কনসিডার করবো কারণ আমরা অ্যাজাম্পশনে পড়ি শুধুমাত্র স্টিল দ্বারাই টেনশন হয়। তো কী করবো, প্রথমে এই যে ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া নেবো, এই
যেখানে স্টিল বারগুলি আছে। তার জন্য আমাকে এম দিয়ে গুণ করতে হবে, তাহলে এম ইন্টু এএসটি এরিয়া অফ স্টিল, কিন্তু আর এখান থেকে সিজি, এখান থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস এন, তাহলে সেটা হবে টোটাল হবে এম এ এস টি ইন্টু ডি মাইনাস এন। তাহলে আমরা লিখতে পারি এক নম্বর ইকুয়েশন, এটা যদি 1 নম্বর ইকুয়েশন, এটা যদি 2 নম্বর ইকুয়েশন লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 1 নম্বর ইকুয়েশন ইকুয়াল টু 2 নম্বর ইকুয়েশন, কারণ তবেই স্ট্রাকচারটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে বি এন স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এম এ এস টি ডি মাইনাস এন। এখানে এনটা হচ্ছে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস, আর আগে যেটা বের করেছিলাম সেটা হচ্ছে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস এনসি। নেক্সট হচ্ছে আমরা সিঙ্গেল রিইনফোর্সড আরসি বিমের ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করব। তো প্রথমেই স্ট্রেস ডায়াগ্রামটা এঁকে নিলাম। এইদিকে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে হচ্ছে কম্প্রেশন আর নিচে হচ্ছে টেনসাইল স্ট্রেস থাকবে। তো ওপরে কম্প্রেশনের এখানে গ্রাফটা যদি আঁকি, তো এটা একটা ট্রায়াঙ্গেল হবে। ট্রায়াঙ্গেলের সিজি পয়েন্টে কম্প্রেশন ফোর্সটা অ্যাক্ট করবে বা কম্প্রেসিভ ফোর্সটা অ্যাক্ট করবে, আর স্টিলের সিজি পয়েন্ট থেকে টেনসাইল স্ট্রেসটা অ্যাক্ট করবে। তো আমরা দুটো ফোর্স যদি বের করি তাহলে একটা পুরো কাপেল ফর্ম করছে। দেখো এইদিকে স্ট্রেস একটা, এইদিকে স্ট্রেস একটা, কিন্তু এই ডিস্টেন্সটা দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে একটা ইকুয়াল ডিস্টেন্স, মানে সেটাকে আমরা বলবো লিভার আর্ম এ, হুইচ ইজ ইকুয়াল টু ডি মাইনাস এন বাই 3। কেন আমরা এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে উপর টপ ডিস্টেন্স এন, তাহলে এই এফেক্টিভ ডেপথ আমরা জানি ডি, এই সিজি অফ দ্য স্টিল থেকে টপ পর্যন্ত, তাহলে এই ডিস্টেন্সটা হবে ডি মাইনাস এন বাই 3। এটা এন বাই মাইনাস 3 কেন হলো? কেননা এই সিজি থেকে ওপর টপ ডিস্টেন্স হচ্ছে এন বাই 3। কেন আমরা জানি একটা সিজির ট্রায়াঙ্গেল হয় বেস থেকে এন বাই 3 ডিস্টেন্সে বা এইচ বাই 3 ডিস্টেন্সে। তাহলে কম্প্রেশন ফোর্সটা কী হবে? কম্প্রেশন ফোর্সটা হবে হাফ সিগমা সি ইন্টু বি ইন্টু এন, মানে স্ট্রেস ইন্টু এরিয়া। তো স্ট্রেস হবে সিগমা সিবিসি বাই 2 হবে, কারণ এখানে 0, এখানে সিগমা সিবিসি, তাহলে হাফ সিগমা সিবিসি ইন্টু এরিয়া হচ্ছে বি ইন্টু এন, কম্প্রেশন এরিয়া বি ইন্টু এন হয়ে গেল। এবার হচ্ছে টেনসাইল ফোর্সটা হবে স্ট্রেস ইন্টু এরিয়া, টেনসাইল ফোর্স হচ্ছে সিগমা এস টি ইন্টু এরিয়া অফ স্টিল এ এস টি হয়ে গেল। এবার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করবো ফর কম্প্রেশন ফোর্স, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স উইথ কম্প্রেসিভ ফোর্স অফ কংক্রিট। তাহলে আমরা ফোর্স পেয়ে গেছি হাফ সিগমা সি ইন্টু বিএন, কিন্তু এই পুরো ডিস্টেন্সটা হবে, এই লিভার আর্ম ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস এন বাই 3, যেটা থেকে আমরা মোমেন্ট নেবো এই পর্যন্ত, তো ডি মাইনাস এন বাই 3। এবার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ দ্য উইথ দ্য টেনসাইল ফোর্স অফ স্টিল রিইনফোর্সমেন্ট, তাহলে সেটা হবে এখান থেকে এই ডিস্টেন্সটা, সেটা হবে ফোর্স আমরা পেয়ে গেছি সিগমা এস টি এ এস টি, আর ডিস্টেন্স হবে এখান থেকে এতটা, মানে ডি মাইনাস এন বাই 3। সো আমরা যদি 3 নম্বর ইকুয়েশনে, মানে এই ইকুয়েশনটাতে এন ইকুয়াল টু কেডি, আমরা জানি এন ইকুয়াল টু কেডি, যদি আমরা পুট করি তাহলে আমরা পাবো ভ্যালু, মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ভ্যালু পাবো হাফ সিগমা সি জে কে ভি ডি স্কোয়ার, জে ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 3, আর আর ইকুয়াল টু হাফ সিগমা সিবিসি জে কে, এগুলো হচ্ছে জে কে, এগুলো হচ্ছে ডিজাইন কনস্ট্যান্টস। তো হাফ সিগমা সিবিসি জে কে যদি আমরা আর দিয়ে ডিনোট করি তাহলে আমরা লিখতে পারি আর বিডি স্কোয়ার, এম আর ইকুয়াল টু আর বিডি স্কোয়ার। নেক্সট হচ্ছে ব্যালেন্স সেকশন, আন্ডার ইনফোর্স সেকশন অ্যান্ড ওভার ইনফোর্স সেকশন। আমরা জানি নিউট্রাল অ্যাক্সিস সবসময় সেন্টার অফ দ্য বিম, মানে বিমের সিজি দিয়ে পাস করবে, কিন্তু নিউট্রাল অ্যাক্সিস যেটা মানে সবসময় যেটা কনস্ট্যান্ট থাকা দরকার ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে যেটা হয় আর কি, তো সেটাকে আমরা বলবো ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস। কিন্তু অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস যেটা হবে সেটা তো সবসময় ব্যালেন্সড হবে না, মানে কখনো নিউট্রাল অ্যাক্সিসের ওপর দিয়ে যাবে, কখনো নিউট্রাল অ্যাক্সিসের নিচে দিয়ে যাবে। তো যখন অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ইজ ইকুয়াল টু নিউট্রাল অ্যাক্সিস ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস, তখন সেটাকে আমরা বলবো ব্যালেন্স সেকশন। এরপর যখন অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের থেকে কম হবে, মানে এনসি হচ্ছে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস আর এন হচ্ছে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস, এনসি উইল বি গ্রেটার দ্যান এন, তখন এটাকে বলা হবে আন্ডার ইনফোর্স সেকশন। অ্যান্ড হোয়েন এভার দি value of actual neutral axis will be greater than the critical neutral axis, then the section will be called over reinforced section. বোঝা গেল? এবার নেক্সট একটা ডিজাইন ম্যাথ করবো ফর সিঙ্গলি রিইনফোর্সড আরসিসি বিম সেকশন। ফাইন্ড দ্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ আরসিসি বিম 300 mm wide and 500 mm effective depth is reinforced with 3 number bar of 16 mm
use M20 concrete and AP45 steel. IS 456 2000 কংক্রিট যে কোড, সেখানে তোমরা এই ভ্যালুগুলো পেয়ে যাবে। সিগমা সিবিসির মান ফর কংক্রিট অ্যান্ড সিগমা এসটি মান ফর স্টিল 230 নিউটন পার মিলিমিটার স্কোয়ার অ্যান্ড সিগমা সিবিসি 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এগুলো আইএস কোডে টেবিল থেকে পাওয়া যাবে, এগুলো হচ্ছে পাওয়া যাবে। তো সেখান এবার হচ্ছে যেগুলো ক্যালকুলেশন করা সেগুলো করে নেবো। এম জানি 280/3 সিগমা সিবিসি, তো সিগমা সিবিসি 7 সমান ক্যালকুলেশন করলে হবে 13.33। এবার এরিয়া স্টিল আমরা বার করে নেবো, তিনটে বলেছে 16 mm বার, তাহলে এএসটি হবে 3 × π/4 × 16 স্কোয়ার, মানে 603.42 মিলিমিটার স্কোয়ার। এবার আমরা ব্রেথ অফ দ্য বিম হচ্ছে 300 mm, আর এফেক্টিভ ডেপথ মানে হচ্ছে বিমের এই এফেক্টিভ ডেপথ হচ্ছে বলেছে 500 mm। এবার আমাকে প্রথমে কি স্টেপ কী জানি, প্রথমে আমাকে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বার করতে হবে। ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বার করতে হবে, তো সেটা ফর্মুলা হচ্ছে এম সিগমা সিবিসি বাই সিগমা এসটি ইকুয়াল টু এনসি বাই ডি মাইনাস এনসি। তো এখানে আমরা ডি জানি, সিগমা সিবিসি জানি, সিগমা এসটি জানি, এম এর ভ্যালু জানি। তো যদি আমরা পুট করি তাহলে এনসি পাবো 144.13 mm। এবার আমরা জানবো অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস। এবার আমরা বার করবো অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস এন, সেটা ফর্মুলা হচ্ছে বি এন স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এম এ এস টি ডি মাইনাস এন। আমরা বি এর ভ্যালু জানি, এম এর ভ্যালু জানি, এ এস টি ভ্যালু জানি, স্মল ডি এর ভ্যালুও জানি। তাহলে এখান থেকে আমরা এন এর ভ্যালু যদি বার করি তাহলে এটা পাবো 139.13 mm। এবার যদি আমরা কম্পেয়ার করি এনসি উইল বি গ্রেটার দ্যান এন, তার মানে ইট ইজ আন্ডার ইনফোর্স সেকশন। তাহলে আন্ডার ইনফোর্স সেকশনের ক্ষেত্রে কী হবে, সবসময় স্টিলের ওপর থেকে আমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করবো। তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এমআর হবে সিগমা এস টি ইন্টু এস টি ইন্টু ডি মাইনাস এন বাই 3। এবার আমরা সব ভ্যালু জানি, এবার সিগমা এস টি ভ্যালু, এস টি ভ্যালু, ডি মাইনাস এন বাই 3 ভ্যালু পুট করলে আমরা এটার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স পাবো 62956840.11 নিউটন মিলিমিটার বা 62.95 কিলোনিউটন মিটার। নেক্সট আর একটা টাইপের প্রবলেম আছে, সেটা একবার দেখে নাও। ডিটারমাইন দ্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ সিঙ্গলি রিনফোর্সড বিম 160 mm wide and 300 mm effective depth. The reinforcement consists of 4 bar of 16 mm dia. The material used is M15 concrete and AP45 steel. M equal to মানে মডুলার রেশিও ইকুয়াল টু 18 দিয়ে দিচ্ছে। ইফ দ্য স্প্যান অফ দ্য বিম ইজ 5 মিটার, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটেড লোড হুইচ দ্য বিম ক্যান ক্যারি ইনক্লুসিভ অফ ইটস সেলফ ওয়েট। তো প্রথমে আমরা যেগুলো জানি সেগুলো লিখে ফেলি। সিগমা সিবিস হচ্ছে 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, কোড থেকে পেয়ে যাবো ভ্যালুটা M15 কংক্রিটের জন্য। আর AP415 স্টিলের জন্য হচ্ছে সিগমা এসটি হচ্ছে 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা AP415 নয়, এটা হচ্ছে AP250, একটু মিস্টেক হয়ে যায়, সরি। তো সিগমা সিবিসি গুলো 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর সিগমা এসটি গুলো 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ফর AP250 স্টিল। তো বি ইকুয়াল টু পেয়ে গেছি 160 mm আর ডি ইকুয়াল টু স্মল ডি ইকুয়াল 300 mm। তাহলে এবার আমরা জানি প্রথমে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বার করতে হয় এনসি, তাহলে সেটা সূত্র হচ্ছে এম সিগমা সিবিসি বাই সিগমা এসটি ইকুয়াল টু এনসি বাই ডি মাইনাস এনসি। তো আমরা সব ভ্যালু জানি, তো এখান থেকে আমরা এনসি ভ্যালু পেয়ে যাবো 117.40 mm। এবার আমরা বার করবো অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস এন, বি এন স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এম এস টি ডি মাইনাস এন। এখান থেকে আমরা যদি সব ভ্যালু পুট করি তাহলে এন ইকুয়াল টু পাবো 159.50 mm। এবার আমরা যদি কম্পেয়ার করি, ইফ উই কম্পেয়ার এন উইল বি গ্রেটার দ্যান দি এনসি, তাহলে এটা হবে ওভার ইনফোর্স সেকশন। তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ওভার ইনফোর্স সেকশনের ক্ষেত্রে আমরা কংক্রিট উপরে দিয়ে বার করবো। তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স হবে হাফ ইন্টু সিগমা সিবিসি ইন্টু বি ইন্টু এন ইন্টু ডি মাইনাস এন বাই 3। যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ভ্যালু হবে 15.75 কিলোমিটার মিটার। এরপর বলেছে যে বিমের স্প্যান যদি 5 মিটার হয় তাহলে ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটেড লোড বার করো যেটা বিম ক্যারি করবে সেফলি। তো আমরা ধরে নিই লেট ডাব্লিউ কিলোমিটার পার মিটার বি দ্য ইউডিএল বিম ক্যান ক্যারি ইনক্লুসিভ ইট সেলফ ওয়েট। তো আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কী জানি, বিমের ক্ষেত্রে যদি ইউডিএল হয় এম ইকুয়াল ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, আর বেন্ডিং মোমেন্ট উইল বি ইকুয়াল টু মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ দ্য বিম। তাহলে এম এর জায়গায় আমরা বেন্ডিং মোমেন্ট মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ভ্যালু পুট করলাম 15.75, আর ইউডিএল লোডটা হচ্ছে ডাব্লু যেটা আমরা বার করবো, আর স্প্যান বলে দিয়েছে 5 মিটার, তাহলে 5 স্কোয়ার বাই 8। এখান থেকে আমরা ডাব্লু পেয়ে যাবো 5.04 কিলোমিটার পার মিটার। এটাই হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড দ্য বিম উইল ক্যারি সেফলি। নেক্সট আমরা ডিজাইন অফ ডবল রিনফোর্স রেক্টাঙ্গুলার বিম করব। তো এটা হচ্ছে একটা রেক্টাঙ্গুলার বিম ডাবলি রিনফোর্সড, ওপর হচ্ছে কম্প্রেশন স্টিল আর নিচে হচ্ছে টেনসাইল স্টিল। ডাবলি রিনফোর্সড বিম মানে কম্প্রেশন এরিয়া কম্প্রেশন জোনেও স্টিল থাকবে, টেনসাইল জোনেও স্টিল থাকবে।
তো আমরা জানি এফেক্টিভ ডেপথ হচ্ছে এই সিজি অফ টেন্সাইল স্টিল, আর টপ পর্যন্ত এই ডিস্টেন্স হচ্ছে এফেক্টিভ ডেপথ। উইথ অফ দ্য বিম হচ্ছে বি, আর নিউট্রাল অ্যাক্সিসের এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয় বিমের, তো টপ থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এন, ডিস্টেন্স আমরা আগে জানি। আর এই কম্প্রেশন স্টিলের সিজি থেকে টপ ডিস্টেন্স হচ্ছে ডি ড্যাশ, এটাকে বলা হয় টপ এফেক্টিভ কভার। আর নিচের এই সিজি থেকে বটম ডিস্টেন্স পর্যন্ত হচ্ছে বটম এফেক্টিভ কভার। তো স্ট্রেস ডায়াগ্রাম আমরা যদি আঁকি তাহলে আমরা ওপরে এই ওপরে ট্রায়াঙ্গেল পাবো, নিচে ট্রায়াঙ্গেল পাবো। নিচে স্ট্রেসের ভ্যালু হবে ওপর, নিচে স্ট্রেসের ভ্যালু হবে সিগমা এসটি বাই এম। কেন এই ইকুইভ্যালেন্ট যদি টেনসাইল স্টিলগুলোকে যদি কংক্রিটে পরিণত করি তাহলে সেই লেভেলে স্ট্রেস হবে সিগমা এসটি বাই এম। আর ওপরে যদি আমরা কম্প্রেশন কংক্রিটে যদি স্ট্রেস বার করি তাহলে ওটা ম্যাক্সিমাম হবে সিগমা সিবিসি অ্যাট দি টপ, এক্সট্রিম টপ ফাইবার। তো এরপরে যদি আমরা এই লেভেলে মানে যেখানে কম্প্রেশন স্টিল আছে সেখানে যদি আমরা স্ট্রেসটা নিই, এখানে স্ট্রেসটা হবে সিগমা ড্যাশ সি। আর সিগমা ড্যাশ সি হচ্ছে স্ট্রেস ইন ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া। এই কম্প্রেশন স্টিলের যে এফেক্টিভ এরিয়া সেইটার স্ট্রেস হচ্ছে সিগমা ড্যাশ সি। তো আমরা এই ডিস্টেন্সটা সিগমা ড্যাশ সি এর ডিস্টেন্স থেকে এর নিচে পর্যন্ত আমরা ডিস্টেন্সটা লিখতে পারি ডি এফেক্টিভ ডেপথ ডি মাইনাস ডি ড্যাশ টপ কভার, এফেক্টিভ টপ কভার। এবার আমরা এখান থেকে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস সূত্রটা, ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের ফর্মুলা আমরা আগেই জানি কী করে বার করতে হয় বিমের এনসি। তো এম সিগমা সিবিসি বাই সিগমা এসটি ইকুয়াল টু এনসি বাই ডি মাইনাস এনসি, এটা আমরা আগেই পেয়েছি সিঙ্গেল ইনপো বিমের ক্ষেত্রে, বিম সেকশনের ক্ষেত্রে। এরপর আমরা অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিসটা কীভাবে কোথায় মানে থাকে, মানে কোথায় কীভাবে বার করবো অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস কীভাবে সেটা ফর্মুলা আমরা জানবো। তো সেটার জন্য আমরা কম্প্রেশন এরিয়ার মোমেন্ট নেবো। কম্প্রেশন এরিয়ার মোমেন্ট হচ্ছে এই নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কম্প্রেশন হয়, তো সেটার হচ্ছে এরিয়া ইন্টু ডিস্টেন্স, সিজি ডিস্টেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস। তো বি ইন্টু এন হচ্ছে এরিয়া, এবার হচ্ছে ডিস্টেন্স হচ্ছে সিজি ডিস্টেন্স হচ্ছে এন বাই টু, বি এন স্কোয়ার বাই টু হলো। এবার হচ্ছে আমরা এই এরিয়া অফ কম্প্রেশন স্টিলের এই জিনিসটাকে, এরিয়া অফ কম্প্রেশন স্টিল এইটাকে আমরা মাইনাস করবো, এইটার মোমেন্টটাকে মাইনাস করে দেবো। তাহলে এএসসি মানে এরিয়া অফ কম্প্রেশন স্টিল মাইনাস এই ডিস্টেন্সটা নিউট্রাল অ্যাক্সিস থেকে এই ডিস্টেন্সটা মানে সিজি অফ দি কম্প্রেশন স্টিল ডিস্টেন্স হবে এন মাইনাস ডি ড্যাশ। তো এন মাইনাস ডি ড্যাশ এটার মোমেন্ট অফ এরিয়া হবে, প্লাস এবার আমরা এই এফেক্টিভ এরিয়া যেটা আছে মানে ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া ফর দি কম্প্রেশন স্টিল সেটা প্লাস করবো। তাহলে সেটার জন্য মডুলার রেশিও ইন্টু এএসসি, তাহলে এমসি ইন্টু এএসসি এন মাইনাস ডি ড্যাশ, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এন মাইনাস ডি ড্যাশ। এবার এমসিটা হচ্ছে মডুলার রেশিও ফর দি কম্প্রেশন জোন, এবার মডুলার রেশিও ফর দ্য কম্প্রেশন জোন হচ্ছে 1.5 m। তো আমরা এটা যদি রিঅ্যারেঞ্জ করি ইকুয়েশনে তাহলে হবে বি এন স্কোয়ার বাই টু প্লাস এমসি মাইনাস 1 ইন্টু এএসসি উইদিন ব্র্যাকেট এন মাইনাস ডি ড্যাশ। এটা হচ্ছে মোমেন্ট অফ কম্প্রেশন এরিয়া। এবং মোমেন্ট অফ টেনসাইল এরিয়া জানি আমরা শুধু টেনসাইল স্টিল আছে মানে কী হবে এম ইন্টু এএসটি ডি মাইনাস এন, এটা ইকুয়েশন 2 আর আগেরটা ইকুয়েশন 1। তাহলে ইকুয়েশন 1 উইল বি ইকুয়াল টু ইকুয়েশন 2 বিকজ অফ ইকুইলিব্রিয়াম। আর বলে দিয়েছি এমসি ইকুয়াল টু 1.5 m, এমসি ইজ দ্য মডুলার রেশিও ফর দি কম্প্রেশন জোন, আর টেনসাইল জোনের মডুলার রেশিও এমটি উইল বি ইকুয়াল টু এম। তো আমরা যদি ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জ করি তাহলে লিখতে পারি বি এন স্কোয়ার বাই টু প্লাস 1.5 m মাইনাস 1 ব্র্যাকেটের মধ্যে এএসসি উইদিন ব্র্যাকেট এন মাইনাস ডি ড্যাশ ইকুয়াল টু এম ইন্টু এএসটি ডি মাইনাস এন। তাহলে এবার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমরা কি জানি, একটা কংক্রিট দেবে, যদি কংক্রিটের ক্ষেত্রে বার করি একটা কংক্রিট দেবে আর একটা কম্প্রেশন স্টিল দেবে, ওপরে কম্প্রেশন স্টিল আছে, তাহলে M1 প্লাস M2। তো সেইটা সূত্রটা দেখিনি একবার। প্রথমে কংক্রিটের ক্ষেত্রে আমরা আগেই বার করে ফেলেছি হাফ সিগমা সিবিসি বি ইন্টু এন ইন্টু ডি মাইনাস এন বাই 3। এবার স্টিলের ক্ষেত্রে যেটুকু হবে, স্টিলের ক্ষেত্রে আমরা কি জানি প্লাস হবে সেটুকু 1.5 m মাইনাস 1 এএসসি ইন্টু সিগমা ড্যাশ সি। আর এইখান থেকে এই ডিস্টেন্সটা মানে এই টপ থেকে এই এই সিগমা ড্যাশ সি এর এইখান থেকে একদম এই বটম পর্যন্ত এই স্টেজ পর্যন্ত এই ডি মাইনাস ডি ড্যাশ। তো এটা হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ফর দ্য ডবলি রিইনফোর্সড রেক্ট্যাঙ্গুলার বিম। এবার চলো তাহলে একটা ডবলি রিইনফোর্সড বিমের প্রবলেম করা যাক। যে এ ডাবলি রিইনফোর্সড বিম 250 mm বাই 490 mm ওভারঅল রিইনফোর্সড উইথ 420 mm 5 bars on tension side and equal quantity of steel on compression side. The tensile reinforcement is placed at 40 mm from the bottom edge of the beam, while compression steel
at 30 mm from the top edge of the beam. Calculate the moment of resistance and UDL the beam can carry safely. Use M15 concrete and AP 250 steel. Width of the beam 250 mm আর এফেক্টিভ ডেপথ বলে মানে ওভারঅল ডেপথ বলে দিয়েছে যে 490 mm। তো প্রথমে বিমটা বলেছে যে ওপরের যে কম্প্রেশন স্টিল হবে সেটা ডিস্টেন্স হবে, সেটা সিজি থেকে টপ ডিস্টেন্স হবে 30 mm, মানে ডি ড্যাশ হচ্ছে 30 mm। আর টেনসাইল স্টিলের সিজি ডিস্টেন্স ফ্রম বটম এজ থেকে হবে 40 mm। তার মানে বটম এফেক্টিভ কভারটাও বলে দিয়েছে 40 mm। তাহলে আমরা এফেক্টিভ ডেপথ ডি বার করে নিতে পারবো। তাহলে এফেক্টিভ ডেপথ ডি হবে 490 থেকে মাইনাস এই 40টা বাদ দেবো, তাহলে এফেক্টিভ ডেপথ পেয়ে যাবো অফ দি বিম। তাহলে এফেক্টিভ ডেপথ হবে 490 মাইনাস 40 = 450 mm। এবার আমরা টেবিল থেকে মানে IS 456/2000 এই কোডটার টেবিল থেকে আমরা সিগমা সিবিসি পারমিশন স্ট্রেসের ভ্যালু আমরা পেয়ে যাবো 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর সিগমা এসটি পারমিশন স্ট্রেস ইন স্টিল উইল বি 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ফর এপি 250 স্টিল। নেক্সট হচ্ছে আমরা এরিয়া অফ স্টিল ফর কংক্রিট ফর কম্প্রেশন অ্যান্ড টেনশন সাইড হচ্ছে ইকুয়াল, যেটা হবে 4 বার 22 mm। তাহলে এরিয়া অফ স্টিল হবে 4 × π/4 × 22 হোল স্কোয়ার। তো এটা হবে 1520.53 মিলিমিটার স্কোয়ার। আর এরিয়া অফ স্টিল টেনসাইল স্টিল এরিয়া অফ কম্প্রেশন স্টিল ইকুয়াল হবে, কোশ্চেনে বলা আছে, তাহলে সেটা হবে ইকুয়াল। এবং মডুলাসি বার করব, মডুলাস 280/3 সিগমা সিবিসি, তো সিগমা সিবিসি হচ্ছে 5, তো সেটা বার করলে ভ্যালু হবে m = 18.66। এবার আমরা ডিজাইন স্টেপস জানি। প্রথমে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বার করব এনসি বাই দ্য ফর্মুলা m সিগমা সিবিসি বাই সিগমা এসটি = NC/D - NC। এখান থেকে আমরা সব ভ্যালু পুট করলে এনসি পাবো 180.72 mm। এরপর অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ক্যালকুলেশন। এবার অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস যদি বার করি সেটা ফর্মুলা আমরা পেয়ে গেছি bn²/2 প্লাস 1.5m - 1 ইন্টু ASC n - d' = MAST/D - N। এবার আমরা সব ভ্যালু জানি, সব ভ্যালু পুট করে দিলে আমরা n এর ভ্যালু পাবো 157.18 mm। এরপরে যদি আমরা কম্পেয়ার করি এনসি উইল বি গ্রেটার দ্যান n, তাহলে এটা হবে আন্ডার রিইনফোর্স সেকশন। এবার আন্ডার রিইনফোর্স সেকশনের ক্ষেত্রে কংক্রিট অ্যাকচুয়াল যে স্ট্রেস মানে অ্যাকচুয়াল স্ট্রেসটা আমরা ডিটারমাইন করে নেবো এই ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসে এই ফর্মুলাটা থেকে m সিগমা সিবিসি বাই সিগমা এসটি = n/d - n। কিন্তু এখানে n এর ভ্যালু হবে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ভ্যালু মানে 157.18 mm। তো সেইটা বসিয়ে আমরা সিগমা এসটির ভ্যালুটা সেম রেখে 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার রেখে এর ভ্যালু জানি 18.66, তাহলে সিগমা সিবিসির ভ্যালু পাবো 4.02 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে সিগমা ড্যাশ সি ভ্যালু পাবো আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে এই ফর্মুলাটা বার করতে পারি সিগমা ড্যাশ = সিগমা সিবিসি ইন্টু n - d'/n। ডবল রিইনফোর্স বিম রিইনফোর্স রেক্টাঙ্গুলার বিমের সেকশনের ক্ষেত্রে যদি আমরা স্ট্রেস ডায়াগ্রাম নিই তাহলে আমরা সিগমা ড্যাশ সি এবং সিগমা সিবিসির মধ্যে এই কম্পারিজন পার্টেই আমরা একটা রিলেশন বার করতে পারি। সেই রিলেশনটা হবে সিগমা ড্যাশ সি = সিগমা সিবিসি ইন্টু n - d'/n। মানে উপরের কম্প্রেশন সাইডেই আমরা দুটো সিমিলার ট্রায়াঙ্গেল তুলনা করলে এই সূত্রটা পেয়ে যাবো। তাহলে সিগমা ড্যাশ সি এই ফর্মুলায় বসালে হবে 3.25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে আমরা সিগমা ড্যাশের সির ভ্যালু পেয়ে গেলাম মানে স্ট্রেস অ্যাট দি ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া অফ দি কম্প্রেশন স্টিল। এবার আমরা ক্যালকুলেশন অফ মোমেন্ট অফ রেজিস্ট্যান্স মানে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা জানি হাফ সিগমা সিবিসি d - n/3 প্লাস 1.5m - 1 ইন্টু ASC ইন্টু সিগমা ড্যাশ সি উইদিন ব্র্যাকেট d - d'। তো আমরা সব ভ্যালু জানি, যদি পুট করি তাহলে ভ্যালু হবে 87.42 কিলোনিউটন মিটার। এবার বলেছে যে সেফ লোড ফাইন্ড করতে বিমের যেটা ক্যারি করবে। তো মোমেন্ট অফ রেজিস্ট্যান্স উইল বি ইকুয়াল টু বেন্ডিং মোমেন্ট অফ দি বিম। তো আমরা বেন্ডিং মোমেন্ট জানি, যদি ইউডিএল লোডের ক্ষেত্রে m = WL²/8। তো আমরা লোডটা ডাব্লিউ কিলোমিটার পার মিটার ধরে নিচ্ছি, তো m = WL²/8। তো এইটা m এর ভ্যালু হবে 87.42। তো ডাব্লিউ ইন্টু এফেক্টিভ স্প্যান অফ দ্য বিম হচ্ছে 8 মিটার, তাহলে ডাব্লিউ ইন্টু 8²/8 ইন্টু 87.42, তাহলে ডাব্লিউ হবে ইকুয়াল টু 10.93 কিলোনিউটন পার মিটার। কিন্তু যদি এটা ওভার রিইনফোর্স সেকশন হতো মানে NC <n, তাহলে আমাকে সিগমা সিবিসি অ্যাকচুয়ালটা বার করার দরকার ছিল না। যে সিগমা সিবিসি আমার পারমিসিবল স্ট্রেস অ্যাজ পার কোড, সেই সিগমা সিবিসির ভ্যালু দিয়েই এই সিগমা ড্যাশ সির ভ্যালুটা বার করতে হতো।
এবং মোমেন্ট অফ রেজিস্ট্যান্স এই ফর্মুলা দিয়ে বার করতে ফর ডব্লিউ রিইনফোর্সড আরসিসি বিম সেকশন। নেক্সট হচ্ছে অ্যানালাইসিস অফ টি বিম বাই ওয়ার্কিং স্ট্রেস মেথড। এবার টি বিম বলে রাখি, স্ল্যাব করার আগে যখন এজ বিম দেওয়া হয় আর এমনি স্প্যান বরাবর কোনো বিম দেওয়া হয়, তখন যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা টি বিম ফর্ম হয়। একটা টি বিম, কেন স্ল্যাব আর বিম তো মনোলিথিক্যালি কাস্ট হয়, মানে একসঙ্গে কাস্ট হয়, তাহলে একটা টি বিম ফর্ম হয়। ওপর পোর্শনটা হচ্ছে স্ল্যাবের মধ্যে ঢুকে থাকে আর নিচের এই পোর্শনটা হচ্ছে ওয়েব অফ দ্য বিম, মানে এই বিমটাকে ওয়েব বলবো, ওয়েব অফ দ্য টি বিম বলবো। তাহলে আমরা ওপরটাকে ফ্লেঞ্জ বলবো আর নিচেটাকে ওয়েব বলবো। এটা সাপোজ যদি স্ল্যাব হয়, কোনো একটা রুফের, কোনো একটা বিল্ডিংয়ের যদি রুফ হয়, রুফ স্ল্যাব হয়, তো এটা যদি স্প্যান বিম হয় তাহলে এটা হয়ে যাবে টি বিমের একটা ওয়েব, কেননা স্ল্যাব আর বিম একসাথে কাস্ট হচ্ছে, তাহলে এটা টি বিম হিসাবে গণ্য হবে। আর একদম শেষে একদম এজে এইগুলো হবে এল বিম, যেটা তোমাদের সিলেবাসে নেই তাই ডিজাইন করানো হচ্ছে না এখন। এটা একদম শেষে প্রান্তে যেটা হবে সেটা হচ্ছে এল বিম, কেন বিম হচ্ছে আর ওপর পোর্শনটা স্ল্যাবের পোর্শন ঢুকে যাচ্ছে, তাহলে এটা এল বিম আকার হচ্ছে, তাহলে এটাকে বলবো এল বিম। আর এটা হচ্ছে টি বিম, মানে মাঝখানে স্প্যানে যদি কোনো বিম থাকে সেটা তো স্ল্যাবের সঙ্গে কাস্ট হয়, তো স্ল্যাবের পোর্শনটাকে বলবো ফ্লেঞ্জ আর নিচের পোর্শনের বিমটাকে বলবো টি, মানে ওয়েব অফ দ্য টি বিম। তো সেটা যদি আমরা কেটে নিই তাহলে আমরা টি বিমের আকারে একটা সেকশন পাবো। তো ওপরটাকে হচ্ছে এই ডিস্টেন্স হচ্ছে ব্রেথ অফ দ্য ফ্লেঞ্জ বিএফ, আর এই ওই টপ ডিস্টেন্স মানে স্ল্যাবের থিকনেসটা হচ্ছে থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ, আর এইটা হচ্ছে মানে যে নিচে যে স্টিল দেওয়া হবে এরিয়া অফ স্টিল, সেখান থেকে সেই সিজি থেকে এই আন্ডার সাইড অফ দ্য স্ল্যাব হবে এফেক্টিভ ডেপথ অফ দ্য ওয়েব। আর ওপর টপ থেকে একদম সিজিও ডিস্টেন্স পর্যন্ত হবে ডেপথ অফ দ্য টি বিম, এফেক্টিভ ডেপথ অফ দ্য টি বিম। আর ওভারঅল ডেপথ মানে টপ থেকে একদম বটম পর্যন্ত ডিস্টেন্স। এরপরে জানবো বিডাব্লিউ বাই ডিডাব্লিউ রেশিও, মানে বিডাব্লিউ হচ্ছে ব্রেথ অফ দ্য ওয়েব আর ডিডাব্লিউ হচ্ছে ডেপথ অফ দ্য ওয়েব। বাই ডিডাব্লিউ রেশিও সবসময় থাকবে 1/3 to 2/3। আর ওভারঅল ডেপথ অফ দ্য বিম হবে স্প্যান বাই 12 টু স্প্যান বাই 15, মানে বিমের যে স্প্যান সেই স্প্যান বাই 12 টু স্প্যান বাই 15। ব্রেথ অফ ফ্লেঞ্জ, মানে ফ্লেঞ্জের উইথ অন্যভাবে একভাবে বার করা যায়, সেটা হচ্ছে L0/6 প্লাস বিডাব্লিউ প্লাস 6 ইন্টু ডিএফ। L0 ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্ট অফ জিরো মোমেন্টস। এইটা যদি টি বিম হয়, সাপোজ দুটো যেটা এগুলো এল বিম হয়, তো টি বিমের ক্ষেত্রে পয়েন্টস অফ জিরো মোমেন্টস, মানে এখানে মোমেন্টটা সাইন চেঞ্জ করেছে, এখানে জিরো মোমেন্টস, আবার এইদিকে মোমেন্টটা সাইন চেঞ্জ করেছে, বেন্ডিং মোমেন্ট সাইন করেছে, এইখানে এটাও জিরো মোমেন্ট। তো এই ডিস্টেন্সটা হচ্ছে L0 ফ্রম হেয়ার টু হেয়ার। এই ডিস্টেন্স এবি হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন জিরো মোমেন্টস L0। নেক্সট আমরা দেখব টি বিম অ্যানালাইসিস দুটো কেস। প্রথম কেস হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস অফ দ্য টি বিম ইজ উইদিন দ্য ফ্লেঞ্জ, মানে ফ্লেঞ্জের মধ্যে যখন নিউট্রাল অ্যাক্সিস থাকে, সাপোজ এরকম আছে, তো তখন আমরা নিউট্রাল অ্যাক্সিসের উপরের পার্টটাকে আমরা কনসিডার করব, সেটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার বিম হিসাবে ডিজাইন করব। এই ডিস্টেন্সটা হবে এন, নিউট্রাল অ্যাক্সিস থেকে এই সিজি অফ দ্য স্টিল ডিস্টেন্স হবে ডি মাইনাস এন। আমরা সিঙ্গেল ইনপোস্ট বিমের ক্ষেত্রেও পড়েছি, আর সিঙ্গেল ইনপোস্ট টি বিমই আছি, সিঙ্গেল ইনপোস্ট টি বিমই ডিজাইন আছে অ্যাজ পার ইয়োর সিলেবাস। ওপরে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে হবে সিগমা সিবিসি, নিচে এই টেনসাইল স্টিলে এখানে হবে টেনসাইল ফোর্স, ঠিক আছে, বা টেনসাইল স্ট্রেস। তাহলে কম্প্রেশন এরিয়া ইজ রেক্টাঙ্গুলার ইন শেপ অ্যান্ড দিস ফ্লেঞ্জ বিম ক্যান বি অ্যানালাইজ এক্স্যাক্টলি অ্যাজ রেক্টাঙ্গুলার বিম হ্যাভিং এ উইথ অফ বিএফ ইনস্টেড অফ বি, মানে শুধু এই উইথটা আমরা বি জানি রেক্টাঙ্গুলার বিমের ক্ষেত্রে, আরসিসি বিম সেকশনের ক্ষেত্রে, কিন্তু এখানে উইথ দেওয়া হয় বিএফ, বাদ বাকি সব সেম, কারণ আমরা এই নিউট্রাল অ্যাক্সিসের ওপর পোর্শনটাকে যদি ডিজাইন করি, এটা পুরো রেক্টাঙ্গুলার সেকশন হচ্ছে, এই পুরো সেকশনটাকে আমরা রেক্টাঙ্গুলার বিম হিসাবে ডিজাইন করতে পারি ইফ নিউট্রাল অ্যাক্সিস অফ দ্য টি বিম ইজ উইদিন দ্য প্লেন। আর একটা কেস হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস অফ এ টি বিম লাইজ ইন দ্য ওয়েব অফ দ্য বিম, মানে এটা এই পর্যন্ত ফ্লেঞ্জ, এই পুরো পার্টটা হচ্ছে, এই পুরো পার্টটা হচ্ছে ওয়েব। এই ওয়েবের মধ্যে যদি নিউট্রাল অ্যাক্সিস থাকে তাহলে আমরা কীভাবে ডিজাইন করব। তো আমরা সবাই জানি এটা ডিস্টেন্স হচ্ছে ব্রেথ অফ দ্য ফ্লেঞ্জ বিএফ, এটা ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ ডিএফ। এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে সিজি অফ দ্য স্টিল থেকে ও টপ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে স্মল ডি এফেক্টিভ ডেপথ। নিউট্রাল অ্যাক্সিস এইটা, ওয়েব সাপোজ ধরো এখান থেকে পাস করেছে, উপরের ডিস্টেন্সটা হচ্ছে এন, এই নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ পর্যন্ত, আর এই নিউট্রাল অ্যাক্সিস থেকে বটম এই সিজি অফ দ্য স্টিল হচ্ছে ডি মাইনাস এন। তাহলে আমরা লিখতেই পারি
মোমেন্ট অফ কম্প্রেশন এরিয়া কী হবে, মানে প্রথমে এই কম্প্রেশন এরিয়ার মোমেন্ট নেবো নিউট্রাল অ্যাক্সিসের ওপরে। প্রথমে আমরা ফ্লেঞ্জের এরিয়াটা নেবো বিএফ ইন্টু ডিএফ, আর এই সিজি থেকে এই ডিস্টেন্স হবে এন মাইনাস ডিএফ বাই টু। এবার ওয়েভের এইটুকু পার্টের কম্প্রেশনের মোমেন্ট নেবো। তো প্রথমে এরিয়া ইন্টু ডিস্টেন্স, মানে এরিয়া নেবো বিডাব্লিউ ইন্টু এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হবে এন মাইনাস ডিএফ, ডিস্টেন্সটা হবে এন মাইনাস ডিএফ বাই টু। এই সিজি থেকে এই ডিস্টেন্স, তাহলে এন মাইনাস ডিএফ বাই টু হবে। তাহলে মোমেন্ট অফ কম্প্রেশন এরিয়া হয়ে গেল ফ্লেঞ্জার ওয়েভ পার্টের জন্য। এবারে মোমেন্ট অফ টেনসাইল এরিয়া নেবো। তো মোমেন্ট অফ টেনসাইল এরিয়া কী হবে, আমরা জানি শুধুমাত্র স্টিলের ক্ষেত্রে, তাহলে মোমেন্ট অফ টেনসাইল এরিয়া হবে এম এ এস টি আর ডি মাইনাস এন। এবার ইকুয়েশন 1 উইল বি ইকুয়াল টু ইকুয়েশন 2 ফর দ্য সেক অফ ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা সেটা লিখতে পারি বিএফ ডিএফ ইন্টু এন মাইনাস ডিএফ বাই টু প্লাস বিডি উইদিন ব্র্যাকেট এন মাইনাস ডিএফ ইন্টু এন মাইনাস ডিএফ বাই টু ইকুয়াল টু এম এ এস টি উইদিন ব্র্যাকেট ডি মাইনাস এন। নেক্সট আমরা যদি স্ট্রেস ডায়াগ্রামটা আঁকি, তাহলে আমরা জানি নিউট্রাল অ্যাক্সিসের উপরে এদিকে কম্প্রেশন হয়, একদম টপে একদম কম্প্রেশন স্ট্রেস হবে সিগমা সিবিসি, আর টেনসাইল স্টিল লেভেলে স্ট্রেস হবে সিগমা এসটি। যদি আমরা এই জাংশন পয়েন্টে মানে ফ্লেঞ্জার ওয়েভের জাংশন পয়েন্টে যদি স্ট্রেস ধরি সিগমা ড্যাশ সি, তাহলে এই পোর্শনটা সিগমা ড্যাশ সি আর সিগমা সিবিসি এই পোর্শনটা দেখো পুরো ট্যাপিজোলার শেপ হয়ে গেল। তা ট্যাপিজোলারে সিজি পয়েন্ট সিজি ডিস্টেন্স কত হবে, ওপর থেকে ওয়াই বার ধরলাম। তো ওয়াই বার ডিস্টেন্স কী হবে, ওয়াই বার ডিস্টেন্স হবে সিগমা সিবিসি প্লাস টু ড্যাশ সিগমা সি প্লাস সিগমা সিবিসি প্লাস সিগমা ড্যাশ সি উইদিন ব্র্যাকেট ইন্টু ডিএফ বাই থ্রি, মানে কি বি প্লাস টু এ ডিভাইডেড বাই বি প্লাস এ ইন্টু এইচ বাই থ্রি, যেটা করেছিলাম ট্যাপিজোলার ডিস্টেন্সের ক্ষেত্রে, ট্যাপিজোরাল সিজি বার করার ক্ষেত্রে সেইটা। তো আমি যদি এই পয়েন্ট থেকে মানে এই সিজি থেকে যদি একদম পুরো এই নিচে পর্যন্ত ডিস্টেন্স নিই, তাহলে কী হয়, সেই ডিস্টেন্স হবে ডি মাইনাস ওয়াই বার। এবার আমার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করবো টিবিএমের ক্ষেত্রে যখন নিউট্রাল অ্যাক্সিস ওয়েভে লাই করে। তো M1 হবে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিউ টু কম্প্রেশন ফোর্স ইন দ্য ফ্লেঞ্জ, আর M2 হবে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিউ টু কম্প্রেসিভ ফোর্স ইন দ্য ওয়েভ, মানে ওয়েভে এইটুকু পোর্শনে প্লাস ফ্লেঞ্জের এইটুকু পোর্শন কম্প্রেশন হবে। তো M1টা প্রথমে বের করে নেবো। M1 হচ্ছে এই ফ্লেঞ্জের পোর্শনেরটুকু, তাহলে সেখানে স্ট্রেস হবে সিগমা সিবিসি প্লাস সিগমা ড্যাশ সি ডিভাইডেড বাই টু ইন্টু এরিয়া হবে বিএফ ইন্টু ডিএফ, আর ডিস্টেন্স হবে মানে এই স্ট্রেস থেকে এই স্ট্রেস পর্যন্ত ডিস্টেন্স নিচ্ছি সবসময়, তো ডিস্টেন্স হবে ডি মাইনাস ওয়াই বার। নেক্সট হচ্ছে M2, M2 উইল বি ইকুয়াল টু এই যে এইটার এরিয়া বিডাব্লিউ ইন্টু এন মাইনাস ডিএফ, আর স্ট্রেস হচ্ছে সিগমা ড্যাশ সি বাই টু, কেন এখানে সিগমা ড্যাশ সি এখানে জিরো, তাহলে এবার স্ট্রেস হচ্ছে সিগমা ড্যাশ সি বাই টু। এরপর হচ্ছে প্রথমে এই পর্যন্ত মানে এফেক্টিভ ডেপথ থেকে ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ বাদ দিয়ে দেবো, মানে এই ডিস্টেন্স হলো মাইনাস এই ট্রায়াঙ্গেলটার সিজি হচ্ছে এন মাইনাস ডিএফ বাই থ্রি ডিস্টেন্সে লাই করছে ফ্রম টপ, তাহলে এন মাইনাস ডিএফ বাই থ্রি বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাব এই সিজি থেকে এই পর্যন্ত ডিস্টেন্স। তো এটা হবে এন মাইনাস ডি মাইনাস ডেপথ অফ দ্য প্লেন ডিএফ মাইনাস এন মাইনাস ডিএফ বাই থ্রি উইদিন ব্র্যাকেট। তো এটা হবে ইকুয়েশন নাম্বার 4। তো আমরা জানি মোমেন্ট অফ ডিস্টেন্স হবে কি ফর কম্প্রেশন এরিয়া 1 আর 2 মানে M1 প্লাস M2, তাহলে দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো বিএফ ডিএফ উইদিন ব্র্যাকেট সিগমা সিবিসি প্লাস সিগমা ড্যাশ সি ডিভাইডেড বাই টু ইন্টু ডি মাইনাস ওয়াই বার প্লাস বিডাব্লিউ ইন্টু এন মাইনাস ডিএফ উইদিন ব্র্যাকেট সিগমা ড্যাশ সি বাই টু উইদিন ব্র্যাকেট এন ডি স্মল ডি মাইনাস ডিএফ মাইনাস এন মাইনাস ডিএফ বাই থ্রি। এবারে যদি এই পোর্শনটা মানে ওয়েভে পোর্শনে যদি কম্প্রেশন কনসিডার না করা হয় তাহলে এই পোর্শনটা বাদ যাবে, আদারওয়াইজ এই পোর্শনটা থাকবে। এবার একটা প্রবলেম করিয়ে তোমাদের বুঝিয়ে দিই। A singly reinforced T-beam has an effective width of 150 cm and slab thickness of 15 cm. The tensile reinforcement consists of area equal to 5800 mm². Their centers being 75 cm below the top of the beam. The neutral axis is 11 cm below the underside of the slab
and the small compression in the wave may be neglected. Determine the maximum bending moment if the tensile stress in steel and compressive stress in concrete are 130 Newton per millimeter square and 5 Newton per millimeter square respectively. তো বলেছে যে ওয়েভের কম্প্রেশনটা নেগলেক্ট করতে, মানে আগে যে ফর্মুলাটা মোমেন্টাম রেজিস্ট্যান্সে বার করেছি তার মধ্যে এই পোর্শনটাকে নেগলেক্ট করতে বলেছে, তাহলে এটা বাদ যাবে, শুধুমাত্র মোমেন্টাম রেজিস্ট্যান্স এই ফর্মুলা দিয়ে বার করবো। তো চলো প্রথমে টি বিমটা এঁকে নিলাম। ব্রেথ অফ দ্য ফ্লেঞ্জ দিয়েছে 1500 mm, ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ মানে হচ্ছে এই স্ল্যাব থিকনেসটা যে ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ, এই ডেপথ 150 mm দিয়ে দিয়েছে, তাহলে 150 mm বা 15 সেন্টিমিটার। এবার এরিয়া অফ স্টিল মানে হচ্ছে এরিয়া অফ স্টিল বলে দিয়েছে 5800 মিলিমিটার স্কোয়ার, তো এএসটি হলো 5800 মিলিমিটার স্কোয়ার। আর এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয় এ নিউট্রাল অ্যাক্সিস, তো নিউট্রাল অ্যাক্সিস বলেছে যে 11 সেন্টিমিটার মানে হচ্ছে 110 mm ফ্রম দি আন্ডার সাইড অফ দ্য স্ল্যাব, তাহলে আন্ডার সাইড অফ দ্য স্ল্যাব থেকে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 110 mm, তাহলে এটা নিউট্রাল অ্যাক্সিস ডিস্টেন্স এন। আর এফেক্টিভ ডেপথ হচ্ছে এখান থেকে টপ থেকে একদম সিজি অফ দ্য টেনসাইল স্টিল, যেটা হচ্ছে 750 mm বলে দিয়েছে। তাহলে এরপরে স্মল এনের ভ্যালুটা আমরা বের করে নিতে পারবো 110 প্লাস 150 হুইচ ইজ ইকুয়াল টু 260 mm। এবার সিগমা সিবিসি সিগমা এসটি ভ্যালু দিয়ে দিয়েছে কোশ্চেনে, তাহলে সেখানে এবার আমরা ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বার করবো, এম সিগমা সিবিসি বাই সিগমা এসটি ইকুয়াল টু এনসি বাই ডি মাইনাস এনসি, এই ফর্মুলা দ্বারা এনসি হবে 313.48 mm। এবার অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস আমরা জানি 260 mm বেরিয়েছে, তো আমরা যদি তুলনা করি তাহলে এনসি উইল বি গ্রেটার দ্যান এন অ্যান্ড ইট উইল বি আন্ডার রিইনফোর্সড সেকশন। এরপরে আন্ডার রিইনফোর্সড সেকশন জন্য আমরা সিগমা সিবিসি এবং সিগমা ড্যাশ সি ডিটারমাইন করবো, আগেও যেটা ডবল রিইনফোর্সড সেকশনের ক্ষেত্রে করেছি, এম সিগমা সিবিসি বাই এম সিগমা এসটি ডিভাইডেড বাই এন মাইনাস ডিএন। সেই ক্ষেত্রে আমরা ডিজাইন এবার আমরা সিগমা সিবিসি ভ্যালু বার করবো, যেটা হবে 3.69 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার সেখান থেকে সেই সিগমা সিবিসি ভ্যালু দিয়ে আমরা সিগমা ড্যাশ সির ভ্যালু বার করবো। সিগমা ড্যাশ সি ফর্মুলা আমরা কী জানি, সিগমা ড্যাশ সি ইকুয়াল টু সিগমা সিবিসি ইন্টু এন মাইনাস ডিএফ বাই এন। এই ফর্মুলাটা আমরা কী করে পেলাম, এই ফর্মুলাটা আমরা এই স্ট্রেস ডায়াগ্রাম থেকে এই নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কম্প্রেশন এরিয়া, এই কম্প্রেশন এরিয়া যদি আমরা সিগমা সিবিসি সিগমা ড্যাশ সির দুটো ট্রায়াঙ্গেল নিই, দুটো সদিশ কোণী ত্রিভুজ মানে দুটো সিমিলার ট্রায়াঙ্গেলে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা এই ফর্মুলাটা পাবো সিগমা ড্যাশ সি ডিভাইডেড বাই এন মাইনাস ডিএফ ইকুয়াল টু সিগমা সিবিসি বাই এন। তোমরা দেখো বুঝতে পারবে, তাহলে সেই ফর্মুলা থেকে আমরা সিগমা ড্যাশ সি বার করবো, যেটা হবে 1.50 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো এবার ওয়াই বার ডিস্টেন্স, ওয়াই বার আমরা জানি ওয়াই বারের ফর্মুলা হচ্ছে সিগমা সিবিসি প্লাস 2 ড্যাশ সিগমা সি ডিভাইডেড বাই সিগমা সিবিসি প্লাস সিগমা ড্যাশ সি উইদিন ব্র্যাকেট ক্লোজ প্লাস ডিএফ বাই 3 হুইচ উইল বি ইকুয়াল টু 64.91 mm। তাহলে আমরা এবার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করবো, হুইচ উইল বি ইকুয়াল টু হাফ ইন্টু সিগমা সিবিসি ইন্টু সিগমা ড্যাশ সি উইদিন ব্র্যাকেট ইন্টু বিএফ ডিএফ ইন্টু ডি মাইনাস ওয়াই বার। তো আমরা সব ভ্যালু জানি, এবার যদি সব ভ্যালু পুট করি তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমরা পাবো 404.63 কিলোমিটার মিটার, ঠিক ডাবল রিইনফোর্সড বিম সেকশনের মতো। যদি এটা ওভার রিইনফোর্সড বিম সেকশন হতো তাহলে আমার সিগমা সিবিসি আর নতুন করে বার করার দরকার ছিল না, সেম সিগমা সিবিসির ভ্যালু আমরা সিগমা ড্যাশ সির ভ্যালু বার করতাম, দিয়ে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করতাম। যেহেতু আন্ডার রিইনফোর্সড সেকশন তাই আমরা সিগমা সিবিসি ভ্যালুটা আরেকবার ক্যালকুলেট করে নিলাম ফ্রম দিস ফর্মুলা, তারপর সিগমা ড্যাশ সি বার করলাম, দিয়ে এই ফর্মুলা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করলাম। নেক্সট এবার আরসিসি শর্ট কলম ডিজাইন করব, একটা অ্যাঙ্গুলার শর্ট কলম। তো প্রথমে কোশ্চেন দেখে নিই, এ আরসিসি রেক্টেঙ্গুলার শর্ট কলম 250 mm by 400 mm is reinforced with 4 number of 20 mm 5 bars. Find the permissible shape load on the column section if M20 concrete and Fe 415 steel to be used. তো আমরা কোড থেকে সিগমা সিসি ভ্যালু এবং সিগমা এসসির ভ্যালু পেয়ে যাব, মানে কম্প্রেসিভ স্টেশন স্টিল কম্প্রেসিভ স্টেশন কংক্রিট সেটা হচ্ছে 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর সিগমা এসসি হচ্ছে 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। কোড থেকে পেয়ে যাবো IS 456-2000। আর বি হচ্ছে বি আর ডি হচ্ছে ডাইমেনশন অফ দ্য কলম, এক সাইড হচ্ছে 250 mm, এক সাইড হচ্ছে 400 mm, এই ড্রয়িংয়ে দেখানো হয়েছে। আর বলেছে যে 6টা বার আঁকা হয়েছে অফ 20 mm। তো টোটাল এরিয়াটা হচ্ছে গ্রস এরিয়া হচ্ছে 250 × 400, সো সেইটা হচ্ছে 100000 মিলিমিটার স্কোয়ার।
এবার কম্প্রেশন স্টিলের এরিয়া 6টা বার বলেছে, তাহলে এএসসি হবে 6 × π/4 × 20 সেটা হবে 1884.95 মিলিমিটার স্কোয়ার। এরপর যদি নিট এরিয়া অফ কংক্রিট এরিয়া যদি বার করতে হয় তাহলে কী করতে হবে, গ্রস এরিয়া থেকে স্টিল এরিয়া বাদ দিতে হবে, তাহলে এসি উইল বি ইকুয়াল টু এজি মাইনাস এসসি, যেটা অ্যান্সার হবে 98115.04 মিলিমিটার স্কোয়ার। শেপ লোড অন কলম সেটা ফর্মুলা হচ্ছে সিগমা পি ইকুয়াল টু সিগমা সিসি ইন্টু এসি প্লাস সিগমা এসসি ইন্টু এএসসি। এখানে এবার যদি আমরা সব ভ্যালু পুট করে দিই তাহলে আমরা শেপ লোড অন কলম পাবো 848.71 কিলোনিউটন। এবার ল্যাটারাল টায়ার্স ডিজাইন করবো। দ্য ডায়ামিটার অফ দ্য ল্যাটারাল টায়ার শুড বি মোর দ্যান, মানে যে দুটো ভ্যালু থাকবে তার থেকে বেশি হবে। প্রথম হচ্ছে 6 mm আর দ্বিতীয় হচ্ছে 1/4 অফ দি লংগিটিউডাল বার, যেটা হবে 5 mm, তাহলে প্রোভাইড 6 mm 5। নেক্সট হচ্ছে পিচ অফ দ্য ল্যাটারাল টায়ার্স, যেটা শুড বি দ্য লিস্ট অফ দ্য ফলোইং, সব থেকে কম হবে। এক নম্বর হচ্ছে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন মানে 250 mm। নেক্সট হচ্ছে 16 টাইমস দি লংগিটিউডাল বার মানে 320 mm। আর থার্ড হচ্ছে 300 mm, মানে এর মধ্যে সব থেকে কম, এর মধ্যে সব থেকে কম হচ্ছে 250 mm, তাহলে হেন্স প্রোভাইড 6 mm 5 at the rate 250 mm সেন্টার টু সেন্টার ফর দিস কলম। নেক্সট হচ্ছে ডিজাইন অ্যান্ড আরসিসি স্কোয়ার কলম টু ক্যারি অ্যান অ্যাক্সিয়াল লোড অফ 850 কিলোনিউটন। দ্য সাইজ অফ দ্য কলম ইজ 400 mm into 400 mm. The height of the column is 6 meter. It is effectively held in position at both ends but not resistant against rotation at the both ends. Sigma cc equal to 6 Newton per millimeter square and sigma sc equal to 190 Newton per millimeter square. তো এল এফেক্টিভ ভ্যালু হবে অরিজিনাল লেন্থ এল 6000 mm, গ্রস এরিয়া অফ দি কলম হবে 400 into 400 হুইচ উইল বি ইকুয়াল টু 16,000 মিলিমিটার স্কোয়ার, অ্যান্ড এরিয়া অফ কংক্রিট হবে 16,000 মাইনাস এএসসি এরিয়া অফ কম্প্রেশন স্টিল। তাহলে আমরা শেপ লোড অন কলম পি ফর্মুলা জানি সিগমা সিসি ইন্টু এসি প্লাস সিগমা এসসি ইন্টু এএসসি ফর্মুলা জানি। তো এবার যদি আমরা ভ্যালুগুলো সব পুট করে দিই তাহলে এএসসির ভ্যালু পাবো মোটামুটি 598 মিলিমিটার স্কোয়ার। এবার আমরা যদি 12 mm ডায়া লংগিটিউডাল বার ইউজ করি তাহলে এরিয়া অফ 1 বার হবে π/4 × 12 স্কোয়ার মানে 113.04 মিলিমিটার স্কোয়ার। এবার নম্বর অফ বার যদি বার করি তাহলে আমরা টোটাল এরিয়াকে একটা বার দিয়ে ভাগ করব, তাহলে মোটামুটি 6 নম্বর বেরোবে। তাহলে প্রোভাইড 6 নম্বর 12 mm 5। এবার ডিজাইন অফ ল্যাটারাল টাইস প্রথমে ডায়ামিটারটা কী হবে, বেশি হবে দুটো ক্রাইটেরিয়া থেকে। প্রথম হচ্ছে 6 mm, দ্বিতীয় হচ্ছে 1/4 অফ দি লংগিটিউডাল বার মানে 3 mm, তাহলে 6 mm হবে অবশ্যই। নেক্সট হচ্ছে পিচ অফ দ্য সবসময় লিস্ট অফ দ্য ফলোইং হবে। তো এক নম্বর হচ্ছে লিস্ট ল্যাটারাল ডায়ামিটার মানে 400 mm আর দুই হচ্ছে 300 mm, তো সবথেকে কম আছে 300 mm। সো প্রোভাইড ল্যাটারাল টাইস অফ 6 mm 5 at the rate 300 mm সেন্টার টু সেন্টার। তো এই স্কোয়ার কলম সার্কুলার কলম একদম সেম টাইপের ডিজাইন, তো তার জন্য আর সার্কুলার কলম তোমাদের করাচ্ছি না, একই ব্যাপার। কিন্তু সার্কুলার কলমে তোমাদের বলে না যে হেলিক্যাল রিনফোর্সমেন্টের, সার্কুলার কলমে এমনিতে টাই দিয়েই করা আছে এমনি, তাই জন্য আর সার্কুলার কলম করালাম না, কারণ সার্কুলার কলম স্কোয়ার কলম পুরো এক। তাহলে এই দুটো টাইপ করে রাখলেই তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাব। তো লঙ্গার স্প্যান লেন্থ যদি এল ওয়াই হয় আর শর্টার স্প্যান লেন্থ যদি এল এক্স হয়, তাহলে সেই দুটো যদি রেশিও করি এল ওয়াই বাই এল এক্স সবসময় 2-এর বেশি হবে, এবং 2-এর বেশি হলে সেটাকে বলবো আমরা ওয়ান ওয়ে স্ল্যাব। এবার ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে কিছু জিনিস আমরা দেখে নিই। বেন্ডিং সবসময় টেক্স প্লেস অনলি ইন শর্টার ডিরেকশন, শর্টার ডিরেকশনে সবসময় বেন্ডিং হয়, তাহলে আমরা সবসময় শর্টার স্প্যানটাই লেন্থটাই নেবো ক্যালকুলেশনের জন্য। এবার কিছু রিকমেন্ডেশন আছে IS 456/2000। প্রথম হচ্ছে এফেক্টিভ স্প্যান ক্যালকুলেশন, আমি শর্টটা দেখিয়েছি। সিম্পলি সাপোর্টের স্ল্যাবের ক্ষেত্রে কী হবে, এফেক্টিভ স্প্যান স্মলার অফ দ্য ফলোইং। এক নম্বর হচ্ছে সেন্টার টু সেন্টার অফ দি সাপোর্ট, দু নম্বর হচ্ছে ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন দি সাপোর্ট প্লাস এফেক্টিভ ডেপথ। নেক্সট হচ্ছে ডিফ্লেকশন কন্ট্রোল ফর স্ল্যাবস, দ্য ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিট আর স্পেসিফাইড বাই ম্যাক্সিমাম L/D রেশিও ফর স্প্যান আপ টু 10 মিটার। ক্যান্টিলিভারের ক্ষেত্রে হবে 7 L/D রেশিও, সিম্পলি সাপোর্টের বিমের ক্ষেত্রে হবে 20 আর কন্ডেন্স বিমের ক্ষেত্রে হবে 26। এরপর হোয়েন স্প্যান গ্রেটার দেন 10 মিটার, যখন 10 মিটারের বেশি স্প্যান হবে দ্য অ্যাবভ ভ্যালু মে বি মাল্টিপ্লাইড বাই 10 বাই স্প্যান, মানে 10 বাই স্প্যান দিয়ে এই ভ্যালুগুলো মাল্টিপ্লাই করা যাবে যখন স্প্যান 10 মিটারের বেশি হবে, এক্সেপ্ট ফর ক্যান্টিলিভার ফর হুইচ দ্য এক্সাক্ট ডিপ্লেশন ক্যালকুলেশন শুড বি মেড, মানে ক্যান্টিলিভারের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। নেক্সট হচ্ছে মিনিমাম রিনফোর্সমেন্ট, ইট শুড নট বি লেস দ্যান 0.15% অফ দি টোটাল ক্রস সেকশনাল এরিয়া ইন কেস অফ মাইল্ড চিল অ্যান্ড 0.12% অফ দি HYSD বার্স। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম ডায়ামিটার,
দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দি রিনফোর্সিং বার শুড নট এক্সিড 1/8 অফ দি টোটাল থিকনেস অফ দ্য স্ল্যাব। নেক্সট হচ্ছে কভার। নমিনাল কভার টু বি প্রোভাইডেড ইন এ স্ল্যাব ইজ 20 mm, 20 mm কভার প্রোভাইড করতে হবে। আর আদার এক্সপোজার কন্ডিশনের জন্য কভার উল্লেখ করা আছে IS 456/2000। নেক্সট হচ্ছে বেন্ট আপ বার্স। জেনারেলি অল্টারনেট বার্স আর বেন্ট আপ at a distance of 0.15 L or L/7 from the center of the support, and the bar available at the upper face should be more than L/10 or 0.1 L from the center of the support. এই ফিগারটা দেখে নাও তাহলে বুঝতে পারবে ফ্রম দিস ফিগার। নেক্সট তাহলে একটা ডিজাইন করব ফর ওয়ান ওয়ে স্ল্যাব। ডিজাইন এ RCC slab for a room having inside dimension 3.2 meter into 7.5 meter. The thickness of supporting wall is 300 mm. The slab is to be finished with 100 mm lime concrete flooring at its top, having unit load of 19,200 Newton per millimeter square. The superimposed load on the slab may be taken as 2500 Newton per meter square. Assume the slab as simply supported at the ends. Take M15 concrete and mild steel reinforcement. তো প্রথমেই একটা ক্যালকুলেশন করি LY/LX। তাহলে LY হচ্ছে 7.5 বাই LX ধরলাম 3.LX হলো 3.2, তাহলে রেশিও যদি করি 2.3 হবে, যেটা গ্রেটার দেন 2 হবে, তাহলে এটা ওয়ান ওয়ে স্ল্যাব অবশ্যই। তাহলে এবারে M15 কংক্রিট এবং FE 250 স্টিলের ক্ষেত্রে আমরা সিগমা সিবিসি জানি। M15 কংক্রিট 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার আর সিগমা স্টিল হলো 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ফর FE 250। তাহলে এবার আমরা ডিজাইন কনস্ট্যান্টগুলো বার করবো। ডিজাইন কনস্ট্যান্ট মানে মডুলার M ইকুয়াল 280/3 সিগমা সিবিসি, মানে 18.66 বেরোবে ভ্যালু। কে হবে M সিগমা সিবিসি ডিভাইডেড বাই M সিগমা সিবিসি প্লাস সিগমা ST, যেটা ভ্যালু ক্যালকুলেশন করলে বেরোবে 0.4। এবার জে এর ভ্যালু হবে 1 - K/3, ক্যালকুলেশন করলে বেরোবে 0.867। এবার আর এর ভ্যালু হচ্ছে হাফ সিগমা সিবিসি ইন্টু জেকে, ক্যালকুলেশন করে বেরোবে হাফ আর এর ভ্যালু হাফ 0.867 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, 0.867 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার ক্যালকুলেশন অফ টোটাল লোড ডাব্লু। L/D রেশিওর আমরা 25 থেকে 30 ধরতে পারি ফর ডিফ্লেকশন কন্ট্রোল অফ স্ল্যাব। তাহলে L/D রেশিও আমরা 25 ধরলাম। তাহলে স্মল ডি সেখান থেকে বেরোবে, আমরা স্প্যানটা নেবো স্মল স্প্যান শর্টার স্প্যান, তাহলে 3200/25, তার মানে 128 mm, সে 135 mm, আমরা 135 mm ধরলাম। এবার তাহলে ওভারঅল ডেপথ কত হবে 135 প্লাস কভার ক্লিয়ার কভার 20 প্লাস যদি মেন বার আমরা 10 mm দিই অ্যাজুম 10 mm 5 মেন বার, তাহলে 10/2 হবে, তো টোটাল হবে 160 mm। উইথ অফ দ্য স্ল্যাব হবে 1000 mm আর ইউনিট ওয়েট অফ RCC 25 kg/m3। এটা স্ল্যাব ডিজাইনের জন্য আমাদের মাথায় রাখতে হবে। এবার সেলফোট অফ দ্য স্ল্যাব। সেলফোট অফ দ্য স্ল্যাব হচ্ছে প্রথমে 0.16 × 1 × 2500 2500 ইউনিট ওয়েট অফ RCC আর 0.16 হচ্ছে ওভারঅল ডেপথ অফ দ্য স্ল্যাব, তো এটা হবে 4000 নিউটন পার মিটার। এবার ওয়েট অফ লাইম কংক্রিট সেটা যদি ক্যালকুলেশন করি তাহলে বেরোবে 1920 নিউটন পার মিটার। সুপার ইম্পোজ লোড হবে 1 × 2500 মানে 2500 নিউটন পার মিটার। টোটাল লোড যদি ক্যালকুলেশন করি তাহলে বেরোবে 8400 নিউটন পার মিটার। এবার হচ্ছে এফেক্টিভ স্প্যান ক্যালকুলেশন LE, ইট শুড বি দ্য স্মলার ওয়ান, জানি আমরা আগে। তো এক নম্বর হবে সেন্টার টু সেন্টার অফ দ্য বিয়ারিং, মানে 3.2 প্লাস 0.3/2 প্লাস 0.3/2 মানে 3.5 মিটার। আর দ্বিতীয় হচ্ছে ক্লিয়ার স্প্যান প্লাস এফেক্টিভ ডেপথ। ক্লিয়ার স্প্যান হচ্ছে 3.2 প্লাস এফেক্টিভ ডেপথ হচ্ছে 0.135 মানে 3.335 মিটার। এবার স্মলার হচ্ছে এইটা, তার মানে L হবে 3.335 মিটার। এবার হচ্ছে বেন্ডিং মুভমেন্ট। বেন্ডিং মুভমেন্ট আমরা কি জানি WL²/8, তো ডাব্লু আমরা জানি 8420 আর এফেক্টিভ স্প্যান আমরা পেয়ে গেছি 3.335 মিটার। তো WL²/8 বের হলে আমাদের বেন্ডিং মোমেন্ট হবে 11.7 × 10⁶ নিউটন মিলিমিটার। এবার মিনিমাম ডেপথ ক্যালকুলেশন। ডেপথ আমরা জানি M = RBD², তো স্মল ডি হবে √M/RB। যদি আমরা M এর ভ্যালু আর এর ভ্যালু বি এর ভ্যালু পুট করি তাহলে ডি পাবো উইল বি ইকুয়াল টু 116.6 mm, হুইচ ইজ লেস দ্যান দি অ্যাসিউমড ভ্যালু 135 mm। সো আমাদের ডিজাইনটা আপাতত ঠিক আছে ডেপথের জন্য, হেন্স ওকে। নেক্সট হচ্ছে এরিয়া অফ স্টিল ক্যালকুলেশন AST ফর্মুলা হচ্ছে M/σ/ST JD। তো জে এর ভ্যালু ডি এর ভ্যালু সিগমা ST ভ্যালু জানি, তো আমরা AST ভ্যালু বলবো 714 মিলিমিটার স্কোয়ার। আর যেটা মিনিমাম স্টিলের থেকে বেশি, মিনিমাম স্টিল হচ্ছে এটা এরিয়া হবে 240 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা ঠিক আছে।
এবার আমরা 10 মিলিমিটার ফাই তো আমরা মেন বার ধরছি, তাহলে এরিয়া অফ 1 বার হবে 78.5 মিলিমিটার স্কোয়ার। এবার স্পেসিং হবে 78.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই টোটাল স্টিল 714, হুইচ ইজ ইকুয়াল টু 110 mm। এবার এটাকে আমরা যদি 100 mm ধরি, তাহলে অ্যাকচুয়ালি এএসটি প্রোভাইডেড হবে 78.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 100, হুইচ ইজ ইকুয়াল টু 785.4 মিলিমিটার স্কোয়ার। নেক্সট হচ্ছে চেকস ফর স্পেসিং। প্রথমে হচ্ছে 3D, 3 ইন্টু এফেক্টিভ ডেপথ 3 ইন্টু 135 মানে 405 mm। নেক্সট হচ্ছে 300 mm, এটা সবথেকে কমটা ভ্যালুটা হবে। তো আমরা ক্যালকুলেট করেছি 100 mm সবথেকে কম, তাহলে প্রোভাইড 10 mm 5 বার্স অ্যাট দ্য রেট 100 mm সেন্টার টু সেন্টার। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউশন স্টিল ক্যালকুলেশন। ডিস্ট্রিবিউশন স্টিলের ক্যালকুলেশন এরিয়া হবে 0.15% তো ক্রস সেকশন এরিয়া, হুইচ ইজ ইকুয়াল টু 240 মিলিমিটার স্কোয়ার। আগে ক্যালকুলেশন করেছি, মিনিমাম হলেও দিতেই হবে। তাহলে ইউজিং 8 mm 5 বার, মানে আমরা 8 mm যদি ডিস্ট্রিবিউশন বার ব্যবহার করি, তাহলে এরিয়া অফ 1 বার হবে 5/4 ইন্টু 8 স্কোয়ার মানে 50.2 মিটার স্কোয়ার। এবার স্পেসিং হবে 50.2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 240 মানে 209 mm। এবার যদি সেটাকে আমরা ধরি 200 mm, তাহলে এএসটি প্রোভাইডেড হবে, এএসটি প্রোভাইডেড মোটামুটি হবে 250 মিলিমিটার স্কোয়ার। এবার পেসিং অফ ডিস্ট্রিবিউশন স্টিল শুড বি লেস দ্যান দি 5D অ্যান্ড 450 mm। 5D মানে হচ্ছে 5 ইন্টু 135 মানে 675 mm, আর নেক্সট হচ্ছে 450 mm, আর আমরা ক্যালকুলেট করেছি 200 mm, সব থেকে লেস হচ্ছে 200 mm। তাহলে প্রোভাইড 8 mm 5 অ্যাট দ্য রেট 200 mm সেন্টার টু সেন্টার। নেক্সট হচ্ছে চেক ফর সিআর। ম্যাক্সিমাম সিআর পর আমরা কি জানি WL/2, ডাব্লিউ হচ্ছে 8420 ইন্টু এল হচ্ছে শর্ট স্প্যান লেন্থ 3.2 ডিভাইডেড বাই 2 মানে 13472 নিউটন। এবার নমিনাল সিয়ার স্ট্রেস টাউ ভি উইল বি ইকুয়াল টু V/BD, মানে আমরা ভ্যালু জানি ভি এর ভ্যালু 13472 ডিভাইডেড বাই বি এর ভ্যালু 1000 ইন্টু এফেক্টিভ ডেপথ ডি ইকুয়াল টু 135, তার মানে ভ্যালু হবে 0.099 নিউটন পার মিলিমিটার স্কয়ার। ফর M15 কংক্রিট অ্যান্ড পার্সেন্টেজ অফ স্টিল PT 0.5T ফ্রম টেবিল the design shear strength value tau c will be equal to 0.306 নিউটন পার মিলিমিটার স্কয়ার। পার্সেন্টেজ অফ স্টিল আমরা ক্যালকুলেশন ফর্মুলা জানি 100 ইন্টু AST/BD। AST হচ্ছে 785 ডিভাইডেড বাই বি 1000 ইন্টু 135 মানে 0.58%। এবার পারমিসিবল শিয়ার স্ট্রেস ফর স্ল্যাব কত হবে? টাউ সি ইন্টু কে, কে ইজ দ্য কনস্ট্যান্ট ফর সলিড স্ল্যাব, কে ইজ ভ্যালু ইজ 1.3, তো পারমিসিবল শিয়ার স্ট্রেস ফর স্ল্যাব হবে টাউ সি ইন্টু কে মানে 0.36 ইন্টু 1.3 মানে 0.39 নিউটন পার মিলিমিটার স্কয়ার, হুইচ ইজ গ্রেটার দ্যান দি নমিনাল শিয়ার স্ট্রেস টাউ ভি, সো নো শিয়ার রিইনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড। নেক্সট চেক ফর ডিফ্লেকশন। আমরা উই নো দ্য ফর্মুলা FS ইকুয়াল টু 0.58 FY ইন্টু উইদিন ব্র্যাকেট AST রিকোয়ার্ড বাই AST প্রোভাইডেড, দিস ইজ ফর মেন স্টিল। তাহলে FS মানে হচ্ছে স্টিল সার্ভিস স্ট্রেস অফ স্টিল। এবার আমরা যদি কোডে যাই, কোডে একটা ভ্যালু আছে মডিফিকেশান ফ্যাক্টর বলে, একদিকে মডিফিকেশান ফ্যাক্টর ফর সার্ভিস স্ট্রেস অফ স্টিলের জন্য, তো সেখান থেকে আমরা এই ফর্মুলাটা জানি। তো এখানে যদি আমরা ফর্মুলা ভ্যালু পুট করি 0.58 ইন্টু FY হচ্ছে 250 মানে ইল্ড স্ট্রেংথ অফ স্টিল, আর AST রেকর্ড হচ্ছে মেন স্টিলের ক্ষেত্রে 714, আর আমরা দিয়েছি 785 মানে AST প্রোভাইডেড। যদি ক্যালকুলেশন করি তাহলে FS এর ভ্যালু হবে 132 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এবার ফর পার্সেন্টেজ অফ স্টিল 0.58 অ্যান্ড FS ইকুয়াল টু 132 নিউটন পার মিলিমিটার স্কয়ার, অ্যান্ড KT ভ্যালু মানে কনস্ট্যান্টের ভ্যালু হবে 1.8, তাহলে L/D ম্যাক্সিমাম রেশিও হচ্ছে 20 ইন্টু KT, তো 20 ইন্টু 1.8 সমান 36। সো L/D প্রোভাইডেড উই নো 3.335 ইন্টু 1000 ডিভাইডেড বাই এফেক্টিভ ডেপথ হচ্ছে 135, হুইচ উইল বি ইকুয়াল টু 24। তাহলে L/D ম্যাক্সিমাম ইজ গ্রেটার দ্যান দি L/D প্রোভাইডেড, তাহলে আমাদের ডিজাইনটা সেফ, হেন্স ওকে ফর ডিফ্লেকশন। এবার নেক্সট আমরা চেক ফর ডেভেলপমেন্ট লেন্থ চেক করবো অ্যাট সাপোর্ট বেন্ডিং অল্টারনেট 10 mm 5 মেন বার্স অ্যাট এ ডিস্টেন্স L/7, যেটা ক্যালকুলেশন করলে বেরোবে 450 mm ফ্রম দি সেন্টার অফ দ্য সাপোর্ট। এবার এরিয়া অফ স্টিল অ্যাট সাপোর্ট মেন স্টিলের অর্ধেক হবে 392.5 মিলিমিটার স্কোয়ার। এবার M1 মানে মোমেন্ট হবে, তাহলে সিগমা ST AST ইন্টু জেডি, মানে এখানে ST ভ্যালুটা এই যেটা বার করলাম সেটা হবে, আর বার্স আর গিভেন 90 ডিগ্রি বেন্ড অ্যাট দি এন্ড ধরছি আমি প্রথমে, তাহলে L0 মানে অ্যাঙ্করেজ লেন্থ L0 হবে 85, তাহলে 85 হচ্ছে 10 mm মানে যে
80 880, তাহলে M/V প্লাস L0 হবে 557 মিলিমিটার। এবার LD ভ্যালু মানে ডেভেলপমেন্ট লেন্থের ভ্যালু হচ্ছে 5ST ডিভাইডেড বাই 4 টাউ BD। এবারে ফাই হচ্ছে 10 ইন্টু সিগমা ST হচ্ছে 140, আর সিগমা ST ভ্যালু হচ্ছে 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ডিভাইডেড 4 ইন্টু টাউ BD মান হচ্ছে 0.6 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ফর M15 কংক্রিট। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে LD বের হবে 583.3 এবার অ্যাজ পার কোড, ইফ দ্য ভ্যালু অফ M/V প্লাস L0 ইজ নট ইকুয়াল টু or greater than L/D, LD, the development length, the code is not satisfied. So আমরা ইউ বেন্ড প্রোভাইড করবো অ্যাট দি এন্ড অফ দ্য বার। তাহলে এনকোরেজ লেন্থ L0 হবে 16.5, এবার 16.5 মানে L0 হবে 160 তাহলে M/V প্লাস L0 যদি আমরা ভ্যালু বার করি তাহলে সেটা হবে 637.4 যেটার ভ্যালু হবে ডেভেলপমেন্ট লেন্থ LDর থেকে বেশি। তাহলে আমার জিনিসটা ঠিক আছে, তাহলে আমার ডিজাইনটা ঠিক আছে, তাহলে হেন্স ওকে। এবার ডিজাইন সামারি হচ্ছে, তাহলে কী কী পেলাম, থিকনেস অফ স্ল্যাব হচ্ছে 160 মেন বার্স 10 5 at the rate 100 সেন্টার টু সেন্টার, বেন্ডিং অল্টারনেট বার্স at a distance 405 from center of the support, ডিস্ট্রিবিউশন বার হচ্ছে 8 5 at the rate 200 সেন্টার টু সেন্টার, আর ইউ বেন্ড প্রোভাইড করবো অ্যাট দ্য এন্ড অফ দ্য মেন বার্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন বার্স। Design cantilever slab of overhanging of the slab is 1.5 meter. The imposed load on the slab is 1 kN per meter square of live load, and finishing load is 750 Newton per meter square. Take M20 concrete and AP 415 steel. তাহলে স্প্যান বলেছে 1.5 মিটার, সিগমা সিবি is equal to 7 Newton per millimeter square for M20 concrete, and sigma ST equal to 230 Newton per millimeter square. তাহলে আমরা ডিজাইন কনস্ট্যান্ট প্রথমে বার করে নেবো। M equal to 280/3 sigma CBC which is equal to 13.33, K equal to sigma CBC divided by M sigma CBC plus sigma ST which is equal to 0.29, and J is equal to 1 minus K/3 which is equal to 0.90, and R equal to we know half sigma CBC J কে মানে 0.91 নিউটন পার মিলিমিটার স্কোয়ার হবে। সব ভ্যালু বসিয়ে এফেক্টিভ ডেপথ আমরা কনসিডার করলাম স্প্যান বাই 10 ইকুয়াল টু ডি ইকুয়াল টু হবে 1500/10 মানে 150 তো ওভারঅল ডেপথ অফ দ্য স্ল্যাব হবে অ্যাট সাপোর্ট হবে 150 প্লাস ক্লিয়ার কভার 20 প্লাস ডিজাইন বার 8 বাই ডিজাইন মেন বার হচ্ছে n/2 ডিস্টেন্স মানে 174 তাহলে 180 ধরি অ্যাজুম। তো প্রোভাইড 180 অ্যাট সাপোর্ট অ্যান্ড 100 অ্যাট দি ফিটিং এন্ড। তাহলে এফেক্টিভ ডেপথ স্মল ডি হবে 180 মাইনাস ক্লিয়ার কভার 20 মাইনাস 180 মাইনাস 20 মাইনাস মেন বার ডিভাইডেড বাই 2 মানে 156 তাহলে অ্যাভারেজ থিকনেস অফ স্ল্যাব হবে 180 প্লাস 100 ডিভাইডেড বাই 2 ইন্টু ইকুয়াল টু 140 So total load calculation will be W equal to self weight equal to 0.14 into 1 into 25000 equal to 3500 Newton per meter. Live load will be equal to 1 into 1 equal to 1000 Newton per meter. Finishing load will be 750 into 1 equal to 750 Newton per meter. So total load will be 5250 Newton per meter. Maximum bending moment M will be equal to WL square by 2 এবং ভ্যালুটা হবে ক্যালকুলেশন করলে 4.7 ইন্টু 10⁻⁶ নিউটন মিলিমিটার। মিনিমাম ডেপথ রিকোয়ার্ড, মিনিমাম ডেপথ ফর্মুলা আমরা জানি, মোমেন্টের ফর্মুলা আমরা জানি M equal to RBD স্কোয়ার। তাহলে মিনিমাম ডেপথ ডি উইল বি ইকুয়াল টু M/R ইন্টু বি। যদি আমরা ভ্যালু ক্যালকুলেট করি তাহলে বেরোবে 75 মোটামুটি। তাহলে সেইটা অ্যাসুম ভ্যালু 155 থেকে অনেক কম হবে। তাহলে আমাদের ডিজাইন মোটামুটি ঠিক আছে ডেপথের জন্য। এবার নেক্সট হচ্ছে এরিয়া অফ স্টিল ক্যালকুলেশন, AST মেন স্টিল। তাহলে M/sigma ST যেটি ফর্মুলা আমরা জানি, তো ফর্মুলা পুট করলে আমরা ভ্যালু পাবো 320 ইন্টু 0.5 320.5 মিলিমিটার স্কোয়ার হুইচ ইজ গ্রেটার দ্যান দি AST মিনিমাম। AST মিনিমাম হচ্ছে 0.12% অফ দি গ্রস ক্রস সেকশন এরিয়া মানে 216 মিলিমিটার স্কোয়ার। তো স্পেসিং অফ 8 ডায়া বার হবে, একটা 8 ডায়া বারের এরিয়া হচ্ছে 50.2, তো স্পেসিং হবে 1000 ইন্টু 50.2 ডিভাইডেড বাই 320.5, তাহলে স্পেসিং হবে 156 এবার চেকস ফর স্পেসিং আমরা জানি ইট শুড বি লিস্ট অফ দ্য ফলোইং। প্রথমে 3D 3 ইন্টু 1.5 মানে 465 নেক্সট হচ্ছে 300 তাহলে সবথেকে লেস হচ্ছে 156 তাহলে প্রোভাইড 8 5 বার্স অ্যাট দ্য রেট 150 সেন্টার টু সেন্টার। তাহলে AST প্রোভাইডের কত হবে 150 স্পেসিংয়ের রেসপেক্টে 1000 ইন্টু 50.3 ডিভাইডেড বাই 150 মানে হচ্ছে 335 মিলিমিটার স্কোয়ার। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউশন স্টিল, মানে সেটা হবে এরিয়া অফ ডিস্ট্রিবিউশন স্টিল হবে 0.12% অফ দি টোটাল কনস্ট্রাকশন এরিয়া মানে 216 মিলিমিটার স্কোয়ার অ্যাজ উই ক্যালকুলেটেড আর্লিয়ার। এবার চুজিং 8 5 বার
স্পেসিং হবে 1000 ইন্টু 50.3 ডিভাইডেড বাই 216 মিলিমিটার স্কোয়ার। তাহলে স্পেসিং হবে 232 আমরা 220 ধরেছি, তাহলে এসটি প্রোভাইডেড হবে এই স্পেসিংয়ের রেসপেক্টে মোটামুটি 230 মিলিমিটার স্কোয়ার। তাহলে প্রোভাইড 80 ফাই ডিস্ট্রিবিউশন বার @220 সেন্টার টু সেন্টার। এবার চেক ফর শিয়ার, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স আমরা গিয়ে ভি ইন্টু ডাব্লিউ ইন্টু এল, তো ডাব্লিউ ভ্যালু জানি, এল ভ্যালু জানি, তাহলে ভি হবে 7875 নিউটন, 7875 নিউটন। এবার টাউ ভি মানে নমিনাল শিয়ার স্ট্রেস হবে ভি বাই বিডি, মানে ক্যালকুলেশন করলে হবে 0.05 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। পার্সেন্টেজ অফ স্টিল হবে এসটি ইন্টু 100 বাই বিডি, ভ্যালু দিয়ে পুট করলে হবে 0.21%। এবার কে এর ভ্যালু ফর স্ল্যাব, ক্যান্টিলিভার স্ল্যাব 1.25, টাউ সি ভ্যালু হবে ফ্রম কোড থেকে পার্সেন্টেজ স্টিল অ্যান্ড M20 কংক্রিট ক্ষেত্রে 0.28 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তার টাউ সি হবে 0.28 ইন্টু 1.25 মানে হচ্ছে 0.35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, হুইচ ইজ গ্রেটার দ্যান টাউ ভি নমিনাল শিয়ার স্ট্রেস, মানে হচ্ছে নো শিয়ার রিইনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড ফর ক্যান্টিলিভার বিম। নেক্সট হচ্ছে চেকস ফর ডেভেলপমেন্ট লেন্থ। এবার ডেভেলপমেন্ট লেন্থ এলডি মাস্ট বি প্রোভাইডেড অ্যাট দি সাপোর্ট। এবার ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে এলডি মানে যেটাকে আমি সাপোর্ট প্রোভাইড করবো, সেটা ভ্যালু হচ্ছে ফাই সিগমা এসটি ডিভাইড বাই 4 টাউ বিডি। এবার টাউ বিডি মানে হচ্ছে বন্ড স্ট্রেসের ভ্যালু ফর HISD বার হচ্ছে 60% অফ দি প্লেন বার, 60% মোর অফ দি প্লেন বার। তো প্লেন বারের ক্ষেত্রে জানি আমরা 0.8 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, কিন্তু এটা যেহেতু HISD বার তাই 1.6 দিয়ে মাল্টিপ্লাই হবে, হুইচ ইজ ইকুয়াল টু 1.28 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে এলডি হবে তো 450 তাহলে এলডির ভ্যালু হবে 450 তাহলে আমরা এই ড্রয়িংটা যদি করি তাহলে 1.5 মিটার ওভারহ্যাং, তাহলে এটা হবে 8 মিলিমিটার মেন বার, আর এগুলো হয় ডিস্ট্রিবিউশন বার 8 220 মিলিমিটার সেন্টার টু সেন্টার, 100 এখানে এন্ডে, আর এই এন্ডে হচ্ছে 180 নেক্সট হচ্ছে ডিজাইন অফ 2 স্ল্যাব। লঙ্গার স্প্যান লেন্থ LY আর শর্টার স্প্যান লেন্থ LX আমরা জানি, যদি এটা রেশিও করি, যদি রেশিও 2 বা 2 থেকে কম হয় তাহলে সেটা হবে 2 স্ল্যাব। এটা হচ্ছে 2 স্ল্যাব সাপোজ একটা, তো এইটা হচ্ছে মিডিল স্ট্রিপ, এগুলো হচ্ছে এজ স্ট্রিপ। এটা লঙ্গার স্প্যান লেন্থ, এটা শর্টার স্প্যান লেন্থ LX LY। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে 3/4 LX, এটা হচ্ছে মিডিল স্ট্রিপ এই ভ্যালু এই ডিস্টেন্সটা, আর এখান থেকে এইটুকু 3/4 LY মানে এটা হচ্ছে মিডিল স্ট্রিপে এই ডিস্টেন্সটা, আর বাকি সব হচ্ছে এজ স্ট্রিপ। এবার 2 কাইন্ডস অফ 2 স্ল্যাব আছে, একটা রেস্টেন্ট স্ল্যাব, একটা হচ্ছে আনরেস্টেন্ট স্ল্যাব। রেস্টেন্ট স্ল্যাব কাকে বলে? when 2 slab is loaded, corners get lifted up. If the corners of the slab are prevented from lifting up, such type of slabs are called restraint slabs or slabs with corner held down. মানে হচ্ছে যখন স্ল্যাব লোডেড থাকে 2 স্ল্যাব, মাঝখানে ধরো লোডেড থাকে, তখন ওই কর্নারগুলো উঠে যায়। এবার কর্নারগুলো ওঠার জন্য একটা টর্শন বার দেওয়া হয়, সেই বার যদি দেওয়া হয় তাকে বলবো রেস্টেন্ট স্ল্যাব বা কর্নার হেল্ড ডাউন, আর যদি না দেওয়া হয় তাকে বলবো আনরেস্টেন্ট স্ল্যাব আর কর্নার নট হেল্ড ডাউন। Design a RCC slab for a room of 4 meter into 6 meter. The slab is simply supported on all the 4 edges with corners held down. It carries a superimposed load of 6000 Newton per meter square, inclusive of floor finish, etc. Use M20 concrete and Fe 415 steel. From code, we know sigma CBC equal to 7 Newton per millimeter square for M20 concrete and sigma ST equal to 230 Newton per millimeter square for Fe 415 steel. তাহলে আমাদের প্রথম বার করবো ক্যালকুলেশন অফ ডিজাইন কনস্ট্যান্ট M ইকুয়াল টু 280/3 সিগমা সিবিসি মানে 13.33, K ইকুয়াল টু M সিগমা সিবিসি বাই M সিগমা সিবিসি প্লাস সিগমা ST মানে হচ্ছে 0.29, J এর ভ্যালু হচ্ছে 1 - K/3 মানে হচ্ছে 0.90, আর এর ভ্যালু সেখান আমরা জানি হাফ সিগমা সিবিসি J কি মানে 0.91 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার ডিফ্লেকশনের জন্যই আগের থেকে আমরা L বাই ওভারঅল ডেপথের রেশিও জানি 28 ফর Fe 415 আর L বাই ক্যাপিটাল D ফর 35 ফর Fe 250 স্টিল ফর ডিফ্লেকশন কন্ট্রোল। তাহলে আমরা L বাই D ইকুয়াল টু 28 ধরি, Fe 415 স্টিল বলেছে, তাহলে সেখান থেকে ওভারঅল ডেপথ পাবো আমরা 143 mm, কিন্তু আমরা অ্যাজিউম করলাম ক্যাপিটাল D ইকুয়াল 180 mm, তাহলে স্মল d হবে 180 মাইনাস ক্লিয়ার কভার 20 মাইনাস মেন বার 10/2 মানে 155 mm। তাহলে হচ্ছে এফেক্টিভ স্প্যান ক্যালকুলেশন। অ্যাসুমিং বিয়ারিং অফ দ্য স্ল্যাব 150 mm, মানে হচ্ছে স্ল্যাবটা 150 mm দুপাশে বিয়ারিং করে আছে, তাহলে এফেক্টিভ স্প্যান ইন এক্স ডিরেকশন সেন্টার টু সেন্টার অফ দি সাপোর্ট, আর 2 হচ্ছে ক্লিয়ার স্প্যান অফ দি এফেক্টিভ ডেপথ। তাহলে প্রথম হচ্ছে 4 + 0.152 + 0.15/2 মানে 4.15 মিটার,
আর নেক্সট হচ্ছে ক্লিয়ার স্প্যান প্লাস এফেক্টিভ মানে 4 প্লাস 0.155 মানে হচ্ছে 4.155 মিটার। তাহলে লেসারটা হবে তার মানে হচ্ছে এলএক্স হবে 4.15 মিটার। নেক্সট হচ্ছে এফেক্টিভ স্প্যান ইন ওয়ান ডিরেকশন। এক নম্বর হচ্ছে 6 প্লাস 0.15/2 প্লাস 0.15/2 মানে 6.15 মিটার। আর 2 নম্বর হচ্ছে 6 প্লাস 0.14। তাহলে এলওয়াই বাই এলএক্স এর রেশিওটা আমরা এখন যদি বার করি তাহলে হবে 6.145 ডিভাইডেড বাই 4.15 মানে হচ্ছে 1.48 হুইচ ইজ লেস দ্যান 2 মানে এটা 2 এর স্ল্যাব। নেক্সট হচ্ছে লোড ক্যালকুলেশন। টেকিং বি ইকুয়াল টু 1000 mm, সেলফ ওয়েট অফ দ্য স্ল্যাব হবে 0.18 মানে ওভারঅল ডেপথ ইন্টু 1 ব্রেথ ইন্টু 2500 মানে হচ্ছে ইউনিট ওয়েট আরসিজি মানে 4500 নিউটন পার মিটার। এবার সুপার ইম্পোজ লোড মানে হচ্ছে 6000 ইন্টু 1 মানে হচ্ছে 6000 নিউটন পার মিটার। টোটাল লোড ডাব্লিউ উইল বি ইকুয়াল টু 4500 ইন্টু 6000 মানে হচ্ছে 10,500 নিউটন পার মিটার। এবার হচ্ছে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। ফর এলওয়াই বাই এল এক্স ইকুয়াল টু 1.48 আমরা রেশিওটা পেয়েছি। তাহলে আলফা এক্স মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মোমেন্ট ফর এক্স ডিরেকশন হবে 0.08886 আর আলফা ওয়াই হবে 0.056 ফর এলওয়াই বাই এল এক্স ইকুয়াল টু 1.48। তাহলে এম এক্স মানে বেন্ডিং মোমেন্ট ইন এক্স ডিরেকশন হবে এল এক্স ইন্টু ডাব্লিউ এল এক্স স্কোয়ার। যদি ক্যালকুলেশন করি তাহলে বেরোবে 1594975.7.2 নিউটন মিলিমিটার। আর এম ওয়াই হবে আলফা ওয়াই ইন্টু ডাব্লিউ এল এক্স স্কোয়ার হবে 10126,830 নিউটন মিলিমিটার। এবার তাহলে মিনিমাম ডেপথ রিকোয়ার্ড ডি ফর্মুলা আমরা জানি √m/r ইন্টু বি। যদি ক্যালকুলেশন করি তাহলে বেরোবে 132.4 mm হুইচ ইজ লেস দ্যান দি অ্যাসিউমড ভ্যালু 155 mm। তাহলে আমরা ডেপথটা ওকে বলতে পারি। রিনফোর্সমেন্ট অ্যালং শর্ট স্প্যান ইন মিডল স্ট্রিপ। তো উইথ অফ মিডল স্ট্রিপ প্রথমে কী হবে 34 ইন্টু 6.145 মানে 4.615 মিটার। তাহলে উইথ অফ ইচ এজ স্ট্রিপ হবে হাফ ইন্টু 6.145 মানে 4.615 তাহলে 0.675 হবে। এবার এরিয়া অফ স্টিল বার করবো মিডল স্ট্রিপে। তাহলে এএসটি এক্স হবে এম এক্স বাই সিগমা এসটি জেডি। এখান থেকে সব ভ্যালু আমরা জানি। তাহলে এএসটি এক্স হবে 497.10 মিলিমিটার স্কোয়ার হুইচ ইজ গ্রেটার দ্যান এএসটি মিনিমাম। এএসটি মিনিমাম হচ্ছে 0.12% অফ দি গ্রস ক্রস সেকশন এরিয়া ফর এপি 415 স্টিল which is equal to 216 মিলিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া অফ ওয়ান বার অফ 10 mm 5 মেন বার হবে 78.54 মিলিমিটার স্কোয়ার। তাহলে স্পেসিং কত হবে? স্পেসিং হবে 1000 ইন্টু 78.54 ডিভাইডেড বাই 497.10 মানে 158 mm। সে 150 mm সেন্টার টু সেন্টার। এবার স্পেসিং শুড নট এক্সিড 3 ইন্টু ডি মানে 465 mm। নেক্সট হচ্ছে 300 mm। তাহলে আমাদের ক্যালকুলেটর হলো 150 mm। তাহলে প্রোভাইড 10 mm 5 at the rate 150 mm সেন্টার টু সেন্টার। Bending half of the bars at a distance 0.15 lx from the center of the support মানে 0.65 মিটার from the center of the support। ফিগারটা দেখলে তোমরা বুঝতে পারবে, দেখে নাও। এবার রিইনফোর্সমেন্ট অ্যালং শর্ট স্প্যান ইন দ্য এজ স্ট্রিপ সেটা হবে 0.12%, তার মানে 216 মিলিমিটার স্কোয়ার। স্পেসিং অফ দ্য বার হবে 10 mm বারই। তাহলে 1000 ইন্টু 78.54 ডিভাইডেড বাই 216 মানে 363 মিলিমিটার। এবার স্পেসিং শুড নট এক্সিড 5D 450 mm। তাহলে 5D হবে 775 mm আর 2 নম্বরে 450 mm। তাহলে আমরা সবথেকে লেস ভ্যালুটা বার করবো যেটা ক্যালকুলেটর ভ্যালু। তাহলে প্রোভাইড 10 mm 5 at the rate 300 mm সেন্টার টু সেন্টার। তাহলে আমরা লেস ভ্যালুটা প্রোভাইড করবো। তাহলে সেটা হবে প্রোভাইড 10 mm 5 at the rate 300 mm সেন্টার টু সেন্টার। নেক্সট হচ্ছে এরিয়া অফ স্টিল অ্যালং লঙ্গার স্প্যান উইথ আ মিডল স্ট্রিপ। তাহলে কী হবে 3/4 ইন্টু এলএক্স মানে 3/4 ইন্টু 4.15 মানে 3.11 মিটার। তাহলে এজ অফ উইথ অফ এজ স্ট্রিপও কত হবে হাফ ইন্টু 4.15 মানে 3.11 মানে 0.52 মিটার। তাহলে এএসটি ওয়াই, তাহলে এএসটি ওয়াই হবে এম ওয়াই ডিভাইডেড বাই সিগমা এসটি জেডি। ক্যালকুলেশন করলে হবে 337 ইন্টু 337.4 মিলিমিটার স্কোয়ার। এবার এখানে ডেপথটা হবে 155 মাইনাস 10/2 মাইনাস 10/2, কেন দুটো বার আছে সেইটারও ভ্যালুটা মাইনাস করতে হবে। তো হবে 145 mm। তাহলে স্পেসিং অফ 10 mm 5 বার হবে 1000 ইন্টু 78.54 ডিভাইডেড বাই 337.40 মানে 232 মিলিমিটার। এবার আমরা ধরে নিচ্ছি সেটা 230 mm সেন্টার টু সেন্টার। এবার স্পেসিং শুড নট এক্সিড আমরা জানি 3D অ্যান্ড 300 mm। 3D মানে 3 ইন্টু 1.5 মানে হচ্ছে 435 mm আর নেক্সট হচ্ছে 300 mm। তাহলে লেস হচ্ছে ক্যালকুলেটর ভ্যালু। তাহলে প্রোভাইড 10 mm 5 at the rate 230 mm সেন্টার টু সেন্টার। বেন্ডিং হাফ অফ দ্য বার্স অ্যাট এ ডিস্টেন্স 0.15 ly 0.15 ইন্টু 6.145 মানে 0.920 মিটার ফ্রম দি সেন্টার অফ দি সাপোর্ট। নেক্সট হচ্ছে চেক ফর শিয়ার।
তোমরা এটা সেকশন এলিভেশন দেখো তাহলে বুঝতে পারবে। 920 mm এর সেন্টার অফ সাপোর্ট থেকে গিয়ে বারগুলো বেন্ট আপ হচ্ছে, এগুলো হচ্ছে 10 mm ফাই অ্যাট দ্য রেট 230 mm সেন্টার টু সেন্টার। আর 50% যেহেতু বেন্ট হচ্ছে তাই উপরে হবে এটা 10 mm অ্যাট দ্য রেট 460 mm সেন্টার টু সেন্টার। ওভারঅল ডেপথ হচ্ছে 180 mm। নেক্সট হচ্ছে চেক ফর শিয়ার। শর্ট স্প্যানের ক্ষেত্রে শিয়ার ফোর্স আমরা জানি ডাব্লু ইন্টু LX ইন্টু আর ডিভাইডেড বাই 2 + আর মানে হচ্ছে LY বাই LX এর রেশিও 1.48। তাহলে সেখান থেকে আমরা ভি মানে শিয়ার ফোর্স পাবো 18531.9 নিউটন। নমিনাল শিয়ার স্ট্রেস টাউ ভি ইকুয়াল টু ভি বাই বিডি। এবার ডি হচ্ছে 155 mm মানে 0.12 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার এরিয়া অফ স্টিলের সাপোর্ট হবে মেন বারের ক্ষেত্রে হাফ ইন্টু 1000 ইন্টু 78.54 ডিভাইডেড বাই 150 মানে 261.8 মিলিমিটার স্কোয়ার। পার্সেন্টেজ অফ স্টিল হবে 0.17%। ফর পার্সেন্টেজ অফ স্টিল 0.17% অ্যান্ড M20 কংক্রিট টাউ সি হবে ফ্রম টেবিল অফ IS 456 2000 0.30 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে টাউ ভি লেস দ্যান টাউ সি, নো শিয়ার রিনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড। নেক্সট হচ্ছে লং স্প্যানের ক্ষেত্রে ভি হচ্ছে 1/3 ডাব্লু ইন্টু LX, যেটা ক্যালকুলেশনের ভ্যালু হবে 14525 নিউটন। আর এফেক্টিভ ডেপথ হবে 145 mm। তাহলে টাউ ভি উইল বি ইকুয়াল টু ভি বাই বিডি মানে 0.1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে এসটি আর সাপোর্ট হবে দ্য ক্যালকুলেট স্টিল ভ্যালু বাই 2 মানে 177.7 মিলিমিটার স্কোয়ার। পার্সেন্টেজ অফ স্টিল হবে 0.12% অ্যান্ড টাউ সি ভ্যালু হবে 0.28 নিউটন পার মিটার স্কোয়ার। এবার আমরা কম্পেয়ার করে দেখব টাউ সি উইল বি গ্রেটার দেন টাউ ভি, নমিনাল শিয়ার স্ট্রেস, হেন্স নো শিয়ার এনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড। নেক্সট চেক ফর ডেভেলপমেন্ট লেন্থ ফর শর্ট স্প্যান and long span providing U bend at the end of the bars. তাহলে L0 equal to 16.5, so 16 into 10 মানে 160 mm. M1 will be sigma st AST ZD মানে 8399853 mm. So if we calculate M by V plus L0 which will be equal to nearly equal to 608.3 mm and the development length value LD will be equal to 5 sigma st divided by 4 tau BD. টাউ বিডি আমরা জানি 1.28 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, সিগমা এসটি ভ্যালু জানি 230 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর ফাই হচ্ছে 10 mm। তাহলে এলডি ভ্যালু হবে 450 mm। তাহলে এম বাই ভি প্লাস L0 গ্রেটার দেন LD। তাহলে আমরা বলতে পারি কোড স্যাটিসফাইড মানে হেন্স ওকে। আমরা ইউবেন্ট লং স্প্যানও দিচ্ছি, তাহলে এম বাই ভি প্লাস L0 ভ্যালু হবে 512.7 mm হুইচ ইজ গ্রেটার দেন L বাই ডি, হেন্স ওকে ফর লং স্প্যান। তাহলে আমরা এবার ডিজাইন অফ টর্সন রিনফোর্সমেন্ট করবো। টর্সন রিনফোর্সমেন্ট আমরা জানি 4টে কোণায় দেওয়া হয়। তো এরিয়া অফ টর্সন স্টিল হবে মেন স্টিলের 3/4 মানে 3/4 অফ দি মেন স্টিল অ্যালং দি শর্ট স্প্যান ইন দ্য মিডল স্টিল 392.7 মিলিমিটার স্কোয়ার এরিয়া। এবার আমি 10 mm ফাইভ ব্যবহার করবো 10 mm বার। তাহলে স্পেসিং হবে 1000 ইন্টু 78.54 ডিভাইডেড বাই 392.7 ফর্মুলার অনুযায়ী। তাহলে এটা স্পেসিং হবে মোটামুটি 200 mm। তাহলে প্রোভাইড 10 mm ফাইভ অ্যাট দ্য রেট 200 mm সেন্টার টু সেন্টার অ্যাট এ ডিস্টেন্স 0.2 LX মানে 0.2 ইন্টু 4.15 শর্ট স্প্যান ডিস্টেন্স 0.830 মিটার ফ্রম দি এজ অফ দি সাপোর্ট, আউটার এজ অফ দি সাপোর্ট। তাহলে আমরা এটা যদি ড্রয়িংটা দেখি তাহলে বুঝতে পারবো প্ল্যান অফ টর্সন রিনফোর্সমেন্ট। এবারে নেক্সট হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী বলেছে যে কনসেপ্ট অফ প্রিস্ট্রেসড কংক্রিট বলেছে। তো একটু আলোচনা করি কনসেপ্ট। তো কংক্রিট ইন হুইচ internal stresses of suitable magnitude are introduced so that stresses resulting from the external loading can be counteracted to a desired degree, সেটাকে আমরা বলবো প্রিস্ট্রেস কংক্রিট। ঠিক আছে, যেমন আমরা একটা উডেন ব্যারেলের এক্সাম্পল নিতে পারি। দেখো উডেন ব্যারেল আমরা কী জানি ইউজ টু স্টোর ওয়াটার অর লিকুইড, মানে কোনো লিকুইড ধরার জন্য এটা ব্যবহৃত হয়। সেই জারে আমরা জানি মেটাল ব্যান্ড দিয়ে কানেক্ট থাকে মানে আটকানো থাকে উডেন ব্যারেলটা। তো মেটাল ব্যান্ড আটকানো থাকে, তো সেটা আমরা জানি কি একটা চাপ সৃষ্টি করে, একটা কম্প্রেসিভ স্ট্রেস সৃষ্টি করে। এবার লিকুইড যেটা ভেতরে থাকবে সেটা টেনসাইল স্ট্রেস সৃষ্টি করবে যখন লিকুইড থাকবে। তার আগে থেকে আমরা কি একটা মেটাল ব্যান্ড দিয়ে একটা সাপোর্ট প্রোভাইড করছি মানে একটা কম্প্রেসিভ স্ট্রেস দিচ্ছি। তাহলে আগের থেকে একটা স্ট্রেস দিচ্ছি কম্প্রেসিভ স্ট্রেস। এবার লিকুইড যখন ভেতরে থাকবে তখন সে একটা টেনসাইল স্ট্রেস হবে, তাহলে দুটো স্ট্রেস কাউন্টারাক্ট হয়ে যাবে, জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তো সেম জিনিস হচ্ছে প্রিস্ট্রেস কংক্রিটের ক্ষেত্রে, মানে আগের থেকে আমরা অপোজিট লোড একটা লোড দিয়ে দেবো, তাহলে পরে যে লোডটা আসবে সেটা কাউন্টারাক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যেমন আরসিসির ক্ষেত্রে আমরা কী করি, নিচে নিউট্রাল অ্যাক্সিসের নিচে হচ্ছে সব টেনসাইল স্ট্রেস হচ্ছে কংক্রিটের 0, মানে 0 বলেই চলে, 0 নয় ঠিক, তো 0 বলে চলে। আর সেটা ইগনোরই করা হয় যেটুকু আছে
10% টেনসাইল স্ট্রেংথ আছে কম্প্রেসিভ স্ট্রেংথের। তো সেটাকে আমরা কি জানি মানে ক্র্যাক হয়ে যায়, ক্র্যাক জোন ধরি কংক্রিটে। সেটাকে আবার যদি স্টিল বার যদি আমরা আগের থেকে দিই, তাহলে আমরা জানি যে টেনসাইল স্ট্রেংথটা বাড়বে, ক্যাপাসিটিটা বেড়ে যাবে টেনসাইল স্ট্রেংথের। তো সেই হিসাবে আমরা রিনফোর্স বিম, সিঙ্গেল রিনফোর্স বিম তৈরি করি। তো সেরকম হচ্ছে প্রিস্ট্রেস কংক্রিট, মানে আগের থেকে একটা স্ট্রেস দিচ্ছি আমি। যেমন ধরো এই বিমটাকে আমি যদি লোড দিই, প্রিস্ট্রেস ফোর্স আছে কিন্তু ফোর্সটা আমি কনসিডার করবো না, তাহলে বেন্ডিংটা এরকম হবে, উপরে কম্প্রেশন নিচে টেনশন, তাই তো। তাহলে নিট স্ট্রেস হবে আর টপ ফাইবারে কত হবে যদি এবার প্রিস্ট্রেসটা কনসিডার করি, তো টপে হবে P/A প্লাস M/Z। P/A হচ্ছে প্রিস্ট্রেস ফোর্স বাই এরিয়া মানে ডিরেক্ট স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস মানে M/Z। আর বটম ফাইবারে কী হবে P/A মাইনাস M/Z। তাহলে আমরা যদি ডায়াগ্রামটা আঁকি তাহলে দেখতে পাবো এটা প্রিস্ট্রেস ফোর্সের ক্ষেত্রে, আর এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেসের ক্ষেত্রে এই ডায়াগ্রাম। তাহলে আমরা দুটো যদি কম্বাইন করি তাহলে দেখি পুরোটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, মানে টেনসাইল স্ট্রেস আসেনি। তাহলে আমরা ইচ্ছা করলেই যদি আমরা P/E এর ভ্যালুটা যদি বেশি রাখি M/Z থেকে, তাহলে দেওয়ার হবে নো টেনসাইল স্ট্রেস ইন দ্য সেকশন অ্যান্ড দ্য ক্র্যাকিং ইজ মিনিমাইজ, ক্র্যাকিংটা কমে যাবে। ঠিক আছে, তাহলে প্রিস্ট্রেস কংক্রিটটা হচ্ছে কি, প্রিস্ট্রেস কংক্রিট ইজ দ্যাট কংক্রিট ইন হুইচ ইন্টারনাল স্ট্রেসেস অফ সুইটেবল ম্যাগনিটিউড আর ইন্ট্রোডিউস সো দ্যাট দ্য স্ট্রেসেস কামিং ফ্রম দি এক্সটার্নাল লোডিং ক্যান বি কাউন্টারঅ্যাক্টেড টু এ ডিজায়ার্ড ডিগ্রি। ঠিক আছে, মানে একটা আগের থেকে একটা স্ট্রেস দিচ্ছি মেম্বারে, যদি পরে কোনো স্ট্রেস আসে মেম্বারে, যদি মানে পরে তো আসবে, সেই স্ট্রেসটাকে কাউন্টারঅ্যাক্ট যাতে করা যায়, সেটা হচ্ছে প্রিস্ট্রেস কংক্রিট। আগে প্রি মানে হচ্ছে আগে, তাহলে প্রিস্ট্রেস কংক্রিট হচ্ছে এটাই কনসেপ্ট। এবার যে বলেছে মেটেরিয়াল ইউজড ইন প্রিস্ট্রেস কংক্রিট, মেটেরিয়াল ইউজড হচ্ছে প্রথম হচ্ছে স্টিল, হাই স্ট্রেংথ স্টিল ইজ ইউজড। এবার স্টিলের মধ্যে আছে টেন্ডন আছে, কেবল আছে, বার আছে। টেন্ডন হচ্ছে হাই স্ট্রেংথ টেনসাইল ওয়্যারস অ্যাভেলেবল ইন ডায়ামিটার ফ্রম 1.5 মিলিমিটার টু 8 মিলিমিটার। নেক্সট হচ্ছে কেবলস মেড অফ বান্ডেল অফ ওয়্যারস স্পান টুগেদার, ডায়ামিটার রেঞ্জিং ফ্রম 7 to 17 মিলিমিটার। নেক্সট হচ্ছে বার্স, হাই টেনসাইল স্টিল বার্স অফ ডায়ামিটার 10 mm অর মোর। আর নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে কংক্রিট কনস্ট্রাকশন মেটেরিয়াল, কিন্তু IS রিকমেন্ডস এ মিনিমাম মিক্স অফ M40 for pre-tension system and M30 for post-tension system. This mix have higher strength and high modulus of elasticity which results in less deflection. মানে হাই স্ট্রেংথ মিক্স হবে, হাই স্ট্রেংথ কংক্রিট হবে ফর প্রিস্ট্রেস কংক্রিট, কারণ কম স্ট্রেংথের কংক্রিট হলে সেগুলো লস বেশি হবে এবং ডিফ্লেকশন বেশি হবে। এবার একটা জিনিস বলে রাখি, প্রিস্ট্রেস হচ্ছে দু প্রকার, একটা প্রি টেনশন সিস্টেম, একটা হচ্ছে পোস্ট টেনশন সিস্টেম। প্রি টেনশনটা কি, মানে হচ্ছে প্রিস্ট্রেস যখন কোনো প্রিস্ট্রেস মেম্বার, ধরো বিমকেই ধরো, যখন আগে মানে আগের থেকে টেনশন দিয়ে, মানে টেনসেল ওয়্যার বা টেন্ডন দিয়ে যখন মানে টেনশন আগের থেকে টেনশন দিই আমরা বিমটা কাজ করার আগেই, মানে প্রিস্ট্রেস আর ইউজড বিফোর দ্য কংক্রিট ইজ প্লেসড, মানে আমরা দুটো অ্যাবার্টমেন্ট আগের থেকে টেনশন দিয়ে রেখেছি একটা টেন্ডন দ্বারা, দিয়ে তারপর কংক্রিট প্লেস করছি, সেটাকে বলে তখন যে কংক্রিটটা তৈরি হবে সেটা হবে প্রিস্ট্রেস কংক্রিট, প্রিস্ট্রেস প্রিটেনশন সিস্টেম কংক্রিট। এই পোস্ট টেনশন সিস্টেমের ক্ষেত্রে ধরো কংক্রিট তৈরি করব, কংক্রিটের মধ্যে একটা ডাক্ট রেখে দিয়েছি, ডাক্টের মধ্যে থেকে আবার পরে টেন্ডেন ঢুকিয়ে যদি আমরা দুদিকে অ্যাবার্টমেন্ট দিয়ে জ্যাক দিয়ে যদি টেনশন দিই, মানে কংক্রিট হার্ড হয়ে যাওয়ার পর, এবং পরে যদি ওই ডাকটা যদি আমি সিমেন্ট গ্রাউন্ড দিয়ে ফিল আপ করে দিই, তাহলে পরে তো টেন্ডেন কেটে দেওয়ার পরে তো একটা স্ট্রেস তৈরি হবে কংক্রিটের ভেতর, তো সেই স্ট্রেসটা হবে প্রিস্ট্রেস কংক্রিট উইথ পোস্ট টেনশন সিস্টেম। ওকে, সো এই দুটো টাইপ আছে, এইটুকু কনসেপ্টই তোমাদের আছে সিলেবাসে, আর কিছু নেই। আর মিনিমাম ভ্যালু ফর আরসিসির জন্য মানে M20 কংক্রিট ব্যবহার করতে হবে, তার নিচে ব্যবহার করা যাবে না, এটা মনে রাখবে। কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানিও, আমি এই নোটের PDF লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।